রেজিস্ট্যান্স কি জিনিস, এর যদি হিস্ট্রি গুলা কি আছে, তারপর হচ্ছে এটার ইম্পর্টেন্সটা কি বা কেন আমরা আসলে স্টাডি করব, দেন এর বিভিন্ন ডিফারেন্ট কম্পোনেন্ট কি কি আছে, সেই কম্পোনেন্ট গুলা কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। আর এই পাওয়ার ক্যালকুলেশনের যে দুই বা ততোধিক প্রসেস, আমরা দুই বলি, একটা আছে এক্সপেরিমেন্টাল প্রসিডিউর, আর একটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল প্রসিডিউর বা হচ্ছে তোমার হচ্ছে পেপার বেস প্রসিডিউর। তাহলে এই পেপার বেস প্রসিডিউরে আমরা কিভাবে এই রেজিস্ট্যান্স গুলো ক্যালকুলেশন করব, তার বিভিন্ন ধরনের মেথড আছে সেটা। ঠিক সিমিলারলি তোমার হচ্ছে এক্সপেরিমেন্টালি যদি আমি এটা কাজ করতে চাই, তাহলে সেই এক্সপেরিমেন্টাল কি কি ফ্যাসিলিটিস থাকা দরকার, যার মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা বাই করতে পারবো কনসেপ্টটা। দেন আমরা যখন এই যে থিওরিটিক্যালি বা পেপার বেসড আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে এবং ক্যালকুলেশন করার আগেও আবার কিছু জিনিস আমাদের রিকোয়ারমেন্ট দরকার হয়ে যায়, যে কোন কোন প্যারামিটারের সাথে তোমার হচ্ছে এই রেজিস্ট্যান্স গুলো রিলেটেড আছে, তারপর হচ্ছে এদের ইফেক্ট গুলাই কি কি, এই জিনিসটা আছে। এটা এটা আমরা প্রথম দিকে স্টাডি করব, দেন কম্পোনেন্টে যাব। এন্ড আপনারা ধরো প্রত্যেকটা কম্পোনেন্টে কিভাবে আমরা ক্যালকুলেশন করলাম সে প্রসিডিওর বললাম, বলার পরে অ্যাজ এ ডিজাইনার হিসাবে আমাদের কাছে ইয়া থাকে যে, তাহলে আমি তো শুধু ক্যালকুলেশন করলাম না, এখন হচ্ছে এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে বা ডিজাইনার হিসেবে আমি এটাকে কিভাবে মিনিমাইজ করব। তা এই যে রেজিস্ট্যান্সের যে কম্পোনেন্ট যেটা আছে, সেই রেজিস্ট্যান্সের কম্পোনেন্ট ধরো আইদার ফ্রিকশনাল হোক অথবা হচ্ছে ওয়েভ মেকিং, যেটাই হোক না কেন, তাহলে এগুলার মিনিমাইজ করা, তাহলে এগুলা যদি মিনিমাইজ করতে যাই, তাহলে শিপের কোন কোন প্যারামিটারস বা পার্টিকুলারের সাথে রেজিস্ট্যান্সের কম্পোনেন্ট গুলা আছে, তাহলে এই কম্পোনেন্ট গুলা যদি আমরা আলোচনা করি যে শিপের পার্টিকুলার্স গুলোর সাথে, দেন এই পার্টিকুলার্স গুলাকে আমরা মডিফিকেশন করে সেখান থেকে রেজিস্ট্যান্স করতে পারি, রেজিস্ট্যান্স কমানো করতে পারি বা রিডিউশন করতে পারি। এছাড়া হচ্ছে যে ধরো কোনো সময় আমাদের পার্টিকুলার একবার সব শিপ ডিজাইন হওয়ার ফলে বা কনস্ট্রাকশন হওয়ার ফলে তখন আর অপশন থাকে না এগুলাকে আসে জিওমেট্রিক্যালি মডিফিকেশন করা, তখন ইন দ্যাট কেস তখন আমরা কিভাবে আরো এই তোমার এই ইয়েটা মিনিমাইজ করতে পারি, অর্থাৎ এক্সটার্নাল কি কি সিস্টেম আছে যেগুলো ইউজ করে আমাদের হচ্ছে এই রেজিস্ট্যান্স গুলো মিনিমাইজ করি। এই টোটাল হচ্ছে আমাদের ওভারঅল অ্যাজ এ ডিজাইনার হিসেবে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, অ্যাজ এ নেভাল আর্কিটেক্ট হিসেবে আমাদের রেজিস্ট্যান্সের যে পোর্শন যেটা আছে সেইটা আমরা ডিফারেন্ট কম্পোনেন্ট স্টাডি করব, তারপর সেগুলোকে মেজারমেন্ট করব। মেজারমেন্ট করার জন্য হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রসিডিউর, তারপর থিওরিটিক্যাল প্রসিডিউর আছে, দেন সেগুলোর সাথে শিপের সাথে কিভাবে এফেক্ট করে, এবং সেই তাহলে পার্টিকুলার তাহলে এবং ফাইনালি আমাদের ইয়া থাকে যে এটাকে কিভাবে আমরা মিনিমাইজ করব। রেজিস্ট্যান্স যেহেতু এটা মিনিমাইজ করবো, আমরা কোনো সময় হচ্ছে জিরো করতে পারবো না, কারণ জিরো করাটা ডিফিকাল্ট, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ মানে সবকিছু ধরো কনসিডার করে রিকোয়ারমেন্ট, ওনার্স এর রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন রিকোয়ারমেন্টস আছে, রুটে নেভিগেশনাল রিকোয়ারমেন্টস, এগুলো সবগুলা স্যাটিসফাই করে বা করে সেটা আমি রেজিস্ট্যান্সটা কিভাবে মিনিমাইজ করতে পারবো, দ্যাট ইজ এটাই হচ্ছে ওভারঅল কোর্স। তা আমরা আহ, যদি শুরু করি আজকে, রেজিস্ট্যান্স বলতে আসলে কি বোঝায়। তোমার স্লাইড দেখতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি খুব ভেরি শর্ট ফর্মে যে আমরা ইয়ে করব যে রেজিস্ট্যান্স আসলে কেন আমরা পড়বো, যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ দ্য নেভাল আর্কিটেক্ট ইজ দ্য পাওয়ারিং রিকোয়ারমেন্ট ফর এ শিপ। ধরো কোনো একটা শিপ তুমি ডিজাইন করতেছো, তাহলে শিপটাকে কোনো একটা পার্টিকুলার স্পিডে মুভ করাতে গেলে তাহলে তার মধ্যে পাওয়ারিং রিকোয়ারমেন্টের দরকার হয়, অর্থাৎ আমি যে ইঞ্জিন সিলেকশন করব, যে ইঞ্জিনের মাধ্যমে ভেসেলটা প্রোপেল করবে, তাহলে সেটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন ওয়ান্স দ্য হাল ফর্ম হ্যাজ বিন ডিসাইডেড আপন, এখন ওই যে আমরা বলছি যে হাল ফর্ম মানে হচ্ছে তোমার
ডিসপ্লেসমেন্ট টাইপ, তারপর হচ্ছে সেমি ডিসপ্লেসমেন্ট প্ল্যানিং, অথবা প্ল্যানিং হাল, অথবা হচ্ছে আদার কোনো অ্যাডভান্স টাইপের হাল, যেমন সোয়াত হাল, তারপর হচ্ছে ক্যাটামারান এক্সেট্রা, বিভিন্ন ধরনের। তাহলে এই যে হাল ফর্মগুলো যখন আমরা ডিজাইন করি অ্যাজ পার আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে, রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে ক্যাপাসিটি একটা রিকোয়ারমেন্ট থাকে, অনেক সময় টাইমের একটা রিকোয়ারমেন্ট থাকে। যেমন ধরো প্যাসেঞ্জার ফেরি যদি হয় তো এখানে টাইমের একটা রিকোয়ারমেন্ট আছে, তখন তার খেলা হাল ফর্ম এক ধরনের ডিজাইন। আবার ধরো আমার কার্গো ক্যাপাসিটি, যত বেশি কার্গো আমি এখানে লোডিং করতে পারবো বা ক্যারি করতে পারবো তত বেশি ইনকাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টাইম ফ্যাক্টরটা খুব একটা না। এসেটা বিভিন্ন কনসিডার করে তখন আমাদের হাল ফর্মটা ডিসাইডেড করতে হয়। তখন আফটার দ্যাট, তাহলে ইট ইজ নেসেসারি টু ডিটারমিন দ্য অ্যামাউন্ট অফ ইঞ্জিন পাওয়ার দ্যাট উইল এনাবল দ্য শিপ টু মিট ইটস অপারেশনাল রিকোয়ারমেন্ট। তাহলে এইটা যখন হাল ফর্ম হয়ে গেল তখন আমাদেরকে এই ইঞ্জিন পাওয়ারে, যেটা আমরা ইঞ্জিনটাকে ইনস্টল করব, সেটার পাওয়ার কি হবে যাতে আমাদের অপারেশনাল রিকোয়ারমেন্ট, মানে ধর ভেসেলটা পার্টিকুলার স্পিড, ডিজাইন স্পিডে মুভ করবে 12 নট, 14 নট, 15 নট, অথবা আদার্স যে কন্ডিশনে। আবার ধরো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে নেভাল ভেসেল যদি হয়, তা নেভাল ভেসেলের ক্ষেত্রে আহ, একটা হচ্ছে তোমার হচ্ছে ইমার্জেন্সি ডিউটি যদি থাকে তাহলে সেটার একটা রিকোয়ারমেন্ট আলাদা থাকে। আবার নর্মাল ডিউটি যদি থাকে তাহলে তার রিকোয়ারমেন্ট আরেক মধ্যে থাকে। এবং এই কারণে দেখবা নেভাল ভেসেলে কোনো কোনো সময় হচ্ছে 3টা মেরিন ইঞ্জিন ইউজ করতেছে ইমার্জেন্সি সিচুয়েশনে, ভাইরাস যখন মনে করো নর্মাল সিচুয়েশন একটা ইঞ্জিন ইউজ করে। তাহলে এই আমাদের ডিমান্ড গুলা, যে অপারেশন রিকোয়ারমেন্ট যেটা আছে, knowing the power required to propel a ship enables the naval architect to select a propulsion plan. এখন যখন তুমি এই যে অ্যামাউন্ট যেটা ফার্স্ট বা আমাদের রেজিস্ট্যান্স, তারপর দেন আফটার দ্যাট পাওয়ার পাওয়ার ক্যালকুলেশন করার পরে তখন আমাদেরকে আমাদের অ্যাজ এ নেভাল আর্কিটেক্ট হিসেবে তখন আমাদের সিলেক্ট করতে হবে প্রপালশন প্ল্যান, অর্থাৎ কোন ধরনের প্রপালশন সিস্টেমটা ইউজ করবা। সেটা হচ্ছে মেবি ডিজেল সিস্টেম হতে পারে, মেবি হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রিক সিস্টেম হতে পারে, বা আদার যেখানে যেমন। তাহলে এই যদি ডিজেল সিস্টেম হয় তখন আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট থাকে আমি তাহলে কত অ্যামাউন্ট অ্যামাউন্ট ফুয়েল আমি ক্যারি করব কোন একটা পোর্ট থেকে আরেকটা পোর্ট পর্যন্ত। তাহলে সেখানে ফুয়েল অ্যামাউন্টের জন্য ট্যাঙ্ক রিকোয়ারমেন্টস আছে। এছাড়াও হচ্ছে আবার ধরো মনে করো যে যদি ডিসাইডেড করি যে একদম থ্রু দ্য লং জার্নিতে আমি মানে বাংকারিং না করে পার্টলি পার্টলি পোর্ট টু পোর্টে যা বাংকারিং করুন, তাহলে সেই ক্ষেত্রে আর এক ধরনের রিকোয়ারমেন্টস। অ্যান্ড ফাইনালি রিফাইন দ্য শিপ সেন্টার অফ গ্রাভিটি এস্টিমেটস। এখন ওই যে ধরুন পাওয়ার প্ল্যান্ট সিলেকশন করলা, ট্যাঙ্ক সিলেকশন করলা, তাহলে এবং ফাইনালি হচ্ছে আসতে আমাদের হচ্ছে যে সেন্টার অফ গ্রাভিটি লোকেশন, দ্যাট ইজ এলসিজি, ভিসিজি, এবং জেনারেলি টিসিজি যেটা আছে সেটা সাধারণত সেন্ট্রাল লাইনে হয়। কিন্তু এলসিজি এবং ভিসিজি যে লোকেশন যেটা আছে, বা এলসিজি লোকেশন ইম্পর্টেন্ট বিকজ অফ দা আমাদের হচ্ছে এই রেজিস্ট্যান্সের একটা পার্ট আছে, প্লাস হচ্ছে সি কিপিং এবং ম্যানুভারিং এর ক্ষেত্রে এলসিজি একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। ভিসিজি আর একটা পার্ট হচ্ছে যখন শিপের স্টেবিলিটি আমরা ক্যালকুলেশন করি। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমাদের রিকোয়ারমেন্টস গুলো লাগে। তাহলে আমরা যদি আসি শিপের আসলে রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়। দ্য রেজিস্ট্যান্স অফ এ শিপ ইজ দ্য ফোর্স দ্যাট রেসিস দ্য মোশন অফ দ্য শিপ। তাহলে একটা শিপ যদি কোনো পার্টিকুলার মানে স্পিডে বা একটা ফিক্সড একটা স্পিডে যে মুভ করতে থাকে, তাহলে মুভ করার সময় তার অপোজিট মোশনে যে তোমার ফোর্সটা সে এক্সপিরিয়েন্স করে অ্যাগেইনস্ট দা হচ্ছে মুভমেন্ট ক্ষেত্রে, তাহলে সেটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করি। ফর দ্য প্রেজেন্ট স্টাডি দ্য রেজিস্ট্যান্স আমরা সাধারণত আর দ্বারা রিপ্রেজেন্ট করি। অফ এ শিপ ইজ দ্য ফোর্স দ্যাট অপোজেস দ্য ফরওয়ার্ড মোশন অফ দ্য শিপ at a constant speed in a straight line in still water। হ্যাঁ, তাহলে আমরা যে বলি যে এই যে তাহলে রেজিস্ট্যান্স যেটা আছে, তাহলে আমরা কন্ডিশন দেখো আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড মোশন থাকবে, একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করবে, মানে কনস্ট্যান্ট ফরওয়ার্ড মোশন থাকবে, পাথটা যেটা আছে একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করবে, আর স্টিল ওয়াটার কন্ডিশন। তাই এই 3টে কন্ডিশনের ভিত্তিতে কিন্তু আমরা রেজিস্ট্যান্স গুলো ক্যালকুলেশন করি। এন্ড আফটার দ্যাট আমরা এখানে মডিফিকেশন করি, কারণ এই ধরনের কন্ডিশন যেমন হচ্ছে স্ট্রেট লাইন আমাদের কোর্স কোনো সময় মেনটেন করা সম্ভব হবে না, বিকজ তোমার হচ্ছে ডিউ টু দা হচ্ছে উইন্ড, ডিউ টু দা কারেন্টের কারণে শিপ
মোটামুটি স্ট্রেট লাইন থেকে যে কোর্স থেকে সে সবসময় ডেভিয়েট হতে থাকে। অ্যান্ড অলসো স্টিল ওয়াটার বলছি, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল রিভার সি যেটা আছে সেখানে স্টিল ওয়াটার, সেখানে ওয়েভ আছে, ওয়েভের কারণে তাহলে সেই ক্ষেত্রে আরো মডিফিকেশন দরকার। কিন্তু আমাদের বেসিক যেটা আছে সেই বেসিকটা আমাদের হচ্ছে একটা শিপ যদি কোনো স্ট্রেট লাইন স্টিল ওয়াটার করলে স্ট্রেট লাইন ডিরেকশনে মুভ করতে থাকলে তার ফরওয়ার্ড ডিরেকশনে মুভের ক্ষেত্রে যে একটা কনস্ট্যান্ট মুভ করতে গেলে তার যে পরিমাণ ফোর্সটা অপোজিট ডাক ফোর্সটা লাগে সেটাই আছে আমরা রেজিস্ট্যান্স হিসেবে। পাওয়ার আমরা জানি যে যদি রেজিস্ট্যান্স ইজ ওয়ান টাইপ অফ ফোর্স, তাহলে ফোর্স তার পাওয়ার যদি বাই করতে যাই তার পাওয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ভ্যালোসিটি অ্যাজ পার হচ্ছে ফিজিক্স এর ল অনুসারে। The power required to overcome this resistance is called the effective power. অর্থাৎ ইফেক্টিভ পাওয়ার হচ্ছে যে একটা মিনিমাম যে ফোর্স মানে পাওয়ার তোমার লাগবে, মিনিমাম অ্যাটেন্ড দা হচ্ছে এই স্পিড ইন এ স্টিল ওয়াটার কন্ডিশন ইন এ স্ট্রেট লাইন কোর্স। তাহলে পাওয়ার যেটা আছে সেই পাওয়ারের ডেফিনেশনটা হচ্ছে যে পরিমাণে পাওয়ার রিকোয়ার্ড করবে টু ওভারকাম দিস রেসিস্ট্যান্স ইন এ কন্ডিশন এট এ পার্টিকুলার কনস্ট্যান্ট স্পিড ইন এ তোমার হচ্ছে স্ট্রেট লাইন কোর্স উইথ আন্ডার দা স্টিল ওয়াট কন্ডিশন। তাহলে এই যে কন্ডিশনে যে পাওয়ারটা লাগবে মিনিমাম পাওয়ারটা, সেই মিনিমাম পাওয়ারটাই হচ্ছে তোমার হচ্ছে ইফেক্টিভ পাওয়ার বলি, অর্থাৎ পি দ্বারা। অর্থাৎ এর থেকে যদি কম দাও তাহলে ওই ভেসেলটাকে ওই স্পিডে কিন্তু মুভ করাতে পারবে না। তাহলে এক মিনিমাম পাওয়ার, তাহলে এই যে পিই যদি তোমার ইফেক্টিভ পাওয়ার হয় তাহলে সেই ইফেক্টিভ পাওয়ারের ক্ষেত্রে তোমার হচ্ছে আহ তোমার আর ফোর্স ইনটু হচ্ছে ভ্যালোসিটি দ্যাট ইজ হচ্ছে, এবং সেগুলা বিভিন্ন ইউনিট আছে। তো জেনারেলি আমাদের হচ্ছে পাওয়ারের ইউনিট থাকে হচ্ছে তোমার রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে কিলো নিউটন, পাওয়ারের ইউনিট হচ্ছে কিলো ওয়াট। ইন এফপিএস সিস্টেমে হচ্ছে তোমার হচ্ছে ফুট পাউন্ড, ফোর্সের ইউনিট হচ্ছে ফুট পাউন্ড, পাওয়ারের ইউনিট হচ্ছে হর্স পাওয়ার এন্ড আদার্স। আর স্পিডের ইউনিট জেনারেলি আমরা হচ্ছে ইউজ করা হয়েছে নটে। আর হচ্ছে যখন আমরা ক্যালকুলেশন করব তখন নট না, সেটাকে ইন টার্মস অফ হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড বা ফুট পার সেকেন্ড ইত্যাদি আমরা কনভার্ট করব। আচ্ছা, দেন আমরা যদি বলি যে কেন আমরা আসলে মানে স্টাডি করি বা আরো কিছু সিগনিফিকেন্স আমরা আছে আসলে এই স্টাডির মধ্যে কি কি অংশ। ফার্স্ট মেইন যে আমাদের ইয়া থাকে যে কেন রেজিস্ট্যান্সটা আমরা স্টাডি করব, it is necessary to determine the effective power at the design speed so that an appropriate propulsion system may be fitted to the ship. তাহলে মেইন অবজেক্টিভ থাকে বা মেইন ইয়েসটা থাকে একটা ডিটারমিন ইফেক্টিভ পাওয়ার, অর্থাৎ মিনিমাম যে পাওয়ার একটা পার্টিকুলার ডিজাইন স্পিডে করতে এবং এটার ভিত্তিতে আমি একটা প্রপালশন সিস্টেম মেবি ইনস্টল করতে পারি। আর সেকেন্ড ইয়াটা যে ইট ইজ ডিজায়ারেবল টু ডিজাইন দ্য হাল ফর্ম। কারণ এই যে আমি যে পাওয়ারটা ক্যালকুলেশন করলাম আমার কাছে কি মনে হচ্ছে এই পাওয়ারটা কি মানে জাস্টিফাইড কেন, অর্থাৎ আমার কোনো অপশন আছে যে এই পাওয়ারটাকে আরো রিডিউস করা সম্ভব কিনা। রিডিউস করা সম্ভব হলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের শিপের উপর কিভাবে আমরা এফেক্ট করতে, তাহলে ইট ইজ ডিজায়ারেবল টু ডিজাইন দ্য হাল ফর্ম অফ দ্য শিপ so as to minimize its resistance subjected to various design constraint। তাহলে সেকেন্ড কন্ডিশনটা থাকে হাল ফর্ম মডিফিকেশন করে আমি সেখানে এই রেজিস্ট্যান্সটাকে মিনিমাইজ করতে পারি কিনা ওই বিভিন্ন কন্ডিশন ডিজাইন কন্ডিশন থাকে। ধরো সে কোনো জায়গায় হচ্ছে মেবি হচ্ছে ডেপথ অফ ওয়াটারের কন্ডিশন আছে, কোনো সময় ব্রেথের কন্ডিশন আছে, কোনো সময় আবার স্পিডের কন্ডিশন আছে। দেখবা যে যখন খুব হাই স্পিডে মুভ করতে থাকে ভেসেল তাহলে আশেপাশে যে সারাউন্ডিং যে তোমার যে ওয়াটার এনভায়রনমেন্টের ক্ষেত্রে ছোট ছোট ক্রাফট গুলো আছে সেগুলো এফেক্টেড হয়। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কন্ডিশন করে একটা আমি সুইটেবল পার্টিকুলার রুটের জন্য সুইটেবল একটা হাল সিলেকশন করা। তাহলে এখান থেকে ফলে সেই হাল যদি আমি সিলেকশন করি তাহলে সেখান থেকে আমি মিনিমাইজ রেজিস্ট্যান্স পাওয়া মানে মিনিমাইজ পাওয়ারটাকে মিনিমাইজ করা, পাওয়ারটা মিনিমাইজ করা হচ্ছে ফুয়েল কনজাম্পশন যেটা আছে ফুয়েল কনজাম্পশনটা মিনিমাইজ করা, এবং যেটা ওভারঅল শিপের লাইফ যেটা আছে সেই লাইফের উপর তোমার হচ্ছে ইকোনমিক্যাল একটা বেনিফিট। এই যে হচ্ছে আমাদের অ্যাজ এ ডিজাইনার হিসেবে, অ্যাজ এ নেভাল আর্কিটেক্ট হিসেবে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের এটা করণীয় থাকে। আর আমরা যদি হিস্টোরিতে যদি যাই, হিস্টোরি বলতে আসলে দেখবে মোস্ট অফ দ্য কেজে শুনবা হচ্ছে উইলিয়াম ফ্রুডের এক্সপেরিমেন্টের বেজের উপরে কিন্তু এক্সপেরিমেন্টাল। এছাড়াও অনেক হিস্টোরিক্যাল ইয়া আছে
যে ব্যাকগ্রাউন্ড আছে, যে কারা কারা এখানে কাজ করছে, আমরা যদি দেখি যে নিউটন 1642 থেকে 1727 পর্যন্ত, তাহলে ওই যে তার সামনে ক্ষেত্রে, এবং অয়েলার, তারপর সেখানে হয়তো মানে এই প্রবলেম গুলো কাজ করছে। একটা ভ্যাসেল যখন মুভ করতে থাকে, তখন এত বড় বড় ভ্যাসেল ছিল বেশি করে, উডেন বোট বা উডেন, তারা আছে অ্যানালাইসিস করতো বা স্টাডি করতো। লিওনার্দো দা ভিঞ্চি তারপর হচ্ছে is believed to have the proposed the use of the models to study the subject। তাহলে এই যে একটা ইয়া করতো, যে এখানেও তার তার একটা ইয়া থাকতো যে একটা জিনিসটাকে মুভ করাতে গেলে তার তার কতটুকু পাওয়ার হবে। এখন এইটা পুরো প্রোটোটাইপ না করে যদি আমি মডেল তৈরি করি, মডেল তৈরি করে সেটা রান করে দেখতে পারি, যে ছোট টাইপে করে, তখন আমি স্টাডি করি এবং দেন সেটাকে এক্সট্রাপোলেট করতে পারি এটা। তারপর এছাড়াও আছে তোমার হচ্ছে সুইডিশ নেভাল আর্কিটেক্ট ফ্রেডরিক চ্যাপম্যান। উনিও হচ্ছে তোমার হচ্ছে ক্যারি আউট দ্য মডেল শিপ মডেল এক্সপেরিমেন্টস করছে। ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্সেস অফার্ড এ প্রাইজ ফর দ্য এক্সপেরিমেন্টাল স্টাডি অফ এ শিপ রেজিস্ট্যান্স। এই যেমন সেটা আছে, দি প্রাইজ ওয়াজ ওন বাই এ গ্রুপ দ্যাট ইনক্লুডেড ডি অ্যালেম্বার্টস প্রিন্সিপাল, নাম শুনবা। যে আমরা এখানে বলা হয় যে একটা কোন একটা ভ্যাসেল, সাবমার্স একটা ভ্যাসেল যদি ওয়াটারের মধ্যে যদি থাকে, হ্যাঁ, পার্টিকুলারলি সে কোনো প্রকার রেজিস্ট্যান্সে ফিল করবে না। যদি সিমেট্রিক হয়, অল ডিরেকশনে সিমেট্রিক হয়, তাহলে সে কোনো প্রকার রেজিস্ট্যান্সে হলো। তাহলে এটা হচ্ছে তোমার ডি অ্যালেম্বার্টের প্যারাডক্স বলা হয়। এটা পড়বার। এছাড়াও আছে তোমার হচ্ছে BUP in England. Experiments are carried out by BUP in England, the Hall brothers in Scotland, and Benjamin Franklin in America towards the end of the 18th century. তারাও কিন্তু এই শিপের পাওয়ার রেজিস্ট্যান্সের উপর তারা আছে। The beginning of the 19th century brought the mechanical propulsion, এবং এই যে ধরো মেবি হচ্ছে 1700-1800 সালের আগ পর্যন্ত প্রপালশন সিস্টেম বলতে হচ্ছে আমাদের হচ্ছে এই সেইলর সিস্টেম থাকে, হ্যাঁ, সেইলিং সেইলিং সিস্টেম গুলো ইউজ করা হয়। ঠিক এই 19th সেঞ্চুরির দিকে তখন হচ্ছে আমাদের এই যে যখন স্টিম ইঞ্জিন আসলো বা আইসি ইঞ্জিন গুলো, ফার্দার যখন আইসি ইঞ্জিন আসলো, তখন কিন্তু এই সেইলিং সিস্টেমটাকে কনভার্টেড হয়ে মেকানিক্যাল প্রপালশন সিস্টেমে এখানে অ্যাড করা হলো। ফলে হচ্ছে কি, টু the forefront and the problem of estimating power required to propel at a given ship at a given specimen. In that case, তখন কিছু early model experience proved to be unsuccessful in providing the solution to this problem, because the relation between the resistance of a model and the resistance of a ship was not properly understood. তাহলে এই যে এখানেও মডেল টেস্ট করে তোমার হচ্ছে এই মেকানিক্যাল সিস্টেম প্রপালশন সিস্টেম ইনস্টল করলো, করে দেখলো সে ইন দ্যাট কেসে হচ্ছে তখন তারা ওই মানে যে যে পরিমাণ স্পিডটা পাওয়ার কথা, অ্যাটেন্ড করার কথা, সেই পরিমাণে অ্যাটেন্ড করতেছে না। অর্থাৎ তারা হচ্ছে এই যে মডেল টেস্ট করলো এবং মডেল টেস্ট থেকে যে ফুল প্রোটোটাইপে যে কিভাবে কনভার্সনটা করে, সেই কনভার্সনটা কিন্তু তারা প্রপারলি করতে পারেন না বিধায় এই জায়গাটায়। আফটার দ্যাট 1832, a French naval constructor, Edmond Rich, proposed that the ratio of the resistance of a ship to the resistance of a geometrically similar model was equal to the ratio of their displacement, provided that their speeds are proportional to the square root of 10. তাহলে আমরা এই যে ফ্লুইড ল যে পড়ি, এখানে যে ফ্লুইড সিমিলারিটি, মেবি সিমিলারিটি, এটা করার আগেই মানে তখন তো উনি ইয়ে করছে, তারপর কিন্তু এই যে তখন এসে এডমন্ড রিচ, যে ইনি কিন্তু তখন প্রপোজাল করলো যে এই শিপ একটা মডেল শিপের সাথে একটা প্রোটোটাইপ শিপের স্পিডে কি রিলেশন হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ একটা মডেল শিপের রেজিস্ট্যান্সের সাথে একটা প্রোটোটাইপ শিপের কি রিলেশন, ইনি কিন্তু তখন হচ্ছে। However, even he did not provide the correct result. সে কিন্তু অ্যাসিউম করে নিল, সে অ্যাজাম্পশন করলো, কিন্তু সে আসলে এক্সপেরিমেন্ট করে সে তার মানে ইয়েটা সে প্রুভ করতে পারেনি। এইটার উপর বেস করে তখন উইলিয়াম ফ্রুট যেটা আছে, তখন উইলিয়াম ফ্রুট হচ্ছে মডেল এক্সপেরিমেন্ট হচ্ছে তোমার হচ্ছে শুরু করে দেয়, এবং শুরু করে দেওয়ার পরে তখন হচ্ছে উনি উনি বেশ মানে কিছু ল দেওয়া থাকে। এই লর ভিত্তিতে আমরা এই যে লটা আছে বা এই যে তার প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপাল ভিত্তিতে কিন্তু আমরা এখনো এই শিপের রেজিস্ট্যান্স এন্ড পাওয়ার ক্যালকুলেশনটা আমরা করে থাকি। অর্থাৎ
The British Navy gave a grant to the Froude to build a tank for the model experiments and demonstrate the correctness of his proposal. Froude built this tank in the Turkey and carried out various experiments, including the experiments with a model HMS Greyhound. এই মডেলটা হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও তোমার ইউজ করা হয়েছে মডেল টেস্ট হিসেবে, এবং অ্যাজ ওয়েল যখন শিপের স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথে কিন্তু এই মডেলটা ইউজ করা হয়েছে। Then the resistance of the ship was determined towing the HMS ground by the another ship, and this is confirmed that the method proposed by the Froude gave accurate results. Froude ship's model tank was followed by similar stability in various part of the এখন ওই যে উইলিয়াম ফ্রুডের যে অ্যাজাম্পশনের ভিত্তিতে এখন ওভারঅল অনেক দেশেই তোমার হচ্ছে এই মডেল ট্যাঙ্ক শিপ মডেল ট্যাঙ্ক যেটা আছে বা টোয়িং ট্যাঙ্ক যেটা আছে সেটা কিন্তু স্টেবিলাইজ করা হয়েছে। এখন আমরা যদি বলি কোথায় কোথায় আছে, মেবি ধরো আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও আছে এরকম তিন অ্যাটলিস্ট চারটা না পাঁচটা আছে, পাকিস্তানেও আছে, তারপর হচ্ছে এবং অ্যাজ ওয়েল এজ ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে রাশিয়াতে হচ্ছে ফ্রুট ক্রাইলব ল্যাব আছে। সেখানে হচ্ছে এই ট্যাঙ্কের ডিস্টেন্স হচ্ছে 1500 মিটার, কিন্তু ইফেক্টিভ মানে টোটাল ট্যাঙ্কের ডিস্টেন্স 1500 মিটার, কিন্তু তার হচ্ছে ইফেক্টিভ যে অংশটুকু কাজ করে 1300 মিটার, এবং এই সেই 1300 মিটারের মধ্যে বিভিন্ন টাইপ অফ এক্সপেরিমেন্ট করা যায়। এখন কোনো আছে সিভিল শিপ থেকে শুরু করে মিলিটারি শিপ পর্যন্ত, অর্থাৎ সাবমেরিন বা সবই কিছু এখানে টেস্ট করা যায়, এবং বিভিন্ন কন্ডিশনে যেটা আছে ধরো ডিপ ওয়াটার কন্ডিশন, শ্যালো ওয়াটার কন্ডিশন, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তোমার হচ্ছে সি কিপিং টেস্ট, ম্যানুভারিং টেস্ট এক্সেট্রা বিভিন্ন জিনিস এবং অফশোর স্ট্রাকচার সবই ওই মডেলটা ট্যাঙ্কের মধ্যে করে, এবং সেই ট্যাঙ্কের মধ্যেই বিভিন্ন সেকশন আছে, সেই সেকশন অনুসারে করা যায়। তো এই গেল হচ্ছে এখন তাহলে আমরা যখন এই যে মিনিমাম আমাদের যে রিকোয়ারমেন্ট, তাহলে এটা আসলে সিগনিফিকেন্স আসলে কি, আমরা কিভাবে প্রসিডিউর করবো, তাহলে the estimation of the propulsive power is the fundamental to the process of designing and operating ship. তাহলে আমি যেটাই যাই করি একটা শিপ যখন তৈরি করি, অর্থাৎ যদি তার হচ্ছে প্রপালশন সিস্টেম থাকে যে ফরওয়ার্ড ভেলোসিটি থাকতে হবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে এই প্রপালসিভ পাওয়ারটা হচ্ছে ফার্স্ট একটা রিকোয়ারমেন্ট, বিকজ এটার উপরে ডিপেন্ড করবে যে শিপটাকে কত স্পিডে আমরা মুভ করাবো, কত পাওয়ার ইনস্টল করলে আমি এই স্পিডটা অ্যাটেন্ড করতে পারবো, এন্ড আফটার দ্যাট হচ্ছে এই স্পিডটা অ্যাটেন্ড করতে গেলে শিপে কি পরিমাণ ফুয়েল কনজাম্পশন হচ্ছে, সেই ফুয়েল কনজাম্পশন হিসেবে ট্যাঙ্ক ডিজাইন করবো এক্সেট্রা, এই জিনিসগুলো থাকে। A knowledge of the propulsive power enables the size and mass of the propulsion engine to be stabilized and estimates made of the fuel consumption and operating cost, because fuel এর উপরেই ডিপেন্ড করবে অপারেটিং কস্ট, এবং মেবি হচ্ছে একটা শিপ যখন অপারেট করা হয় তার এই মেইন কস্ট যেটা থাকে, এই মেইন কস্টে হচ্ছে ফুয়েল কস্ট। এবার মেবি ধরে নিবা যে টোটাল যদি অপারেশনাল কস্ট যদি মেবি ধরো মানে 100 টাকা হয়, আমি যদি ধরি এর মধ্যে 60 থেকে 70 টাকায় থাকে হচ্ছে এই ফুয়েল এবং লো অয়েল কস্ট, বাকিগুলো হচ্ছে ম্যান পাওয়ার আছে এক্সেট্রা আছে এই জিনিসগুলো, তাহলে এটার সাথে রিলেটেড। The estimation of the power entails the use of the experimental techniques, numerical methods and theoretical analysis for the various aspects of the powering problem. তাহলে আমি এই যে পাওয়ারটা যদি ক্যালকুলেশন করতে যাই বা এস্টিমেট করতে যাই, তাহলে আমাদের কি কি প্রসেস আছে, সেই প্রসেসগুলো লাইক হচ্ছে এক্সপেরিমেন্টাল টেকনিক্স আছে, অর্থাৎ আমাদের টোয়িংটাকে আমি টেস্ট করে সেখান থেকে এক্সট্রাপোলেশন করে আমি বাই করতে পারি। নিউমেরিক্যাল মেথডস আছে, নিউমেরিক্যাল মেথডস আছে যে মেথডস গুলা অর্থাৎ এম্পেরিক্যাল ইকুয়েশন বা রিগ্রেশন বেস যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন গুলা ইউজ করে আমি পাওয়ার প্রেডিকশন করতে পারি। আবার কোন কোন জায়গায় দেখো থিওরিটিক্যাল অ্যানালাইসিস আছে, ধরো এই যে ম্যাথ হাল যেটা আছে, হালটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে পারি, তাহলে তার যে গভর্নিং যে ইকুয়েশন, সেই গভর্নিং ইকুয়েশনে বসাই দিয়ে সেখান থেকে আমি করতে পারি। অর্থাৎ বিভিন্ন আসপেক্টসে আমি এই পাওয়ার এস্টিমেট এটা করতে পারি। এছাড়াও আছে কি আছে, দ্য রিকোয়ারমেন্ট ফর দিস স্টেম, অর্থাৎ from the need to determine the correct match between the installed power and the ship hull from during the design process. তাহলে এই যে আমি পাওয়ার ক্যালকুলেশন করলাম, সেটা আছে এখন আমাদের হচ্ছে এই প্রপালশন সিস্টেমের সাথে হাল ফর্মটা সিস্টেমটা ম্যাচিং করছে কিনা।
ধরো মেবি তুমি ডিজাইন করলা পাওয়ার বিলে, তাহলে কোনো সময় হচ্ছে আন্ডার এস্টিমেট পাওয়ার যদি হয়, তাহলে সেক্ষেত্রে অসুবিধাটাকে তুমি ওই স্পিডটাকে অ্যাটেন্ড করতে পারবা না। আবার যদি ধরো ওভার এস্টিমেটেড করো, তো বেশি পাওয়ার দিচ্ছ, ফলে তুমি ওই আমার হতো ওই বেশি স্পিডের রিকোয়ারমেন্ট প্রয়োজন নাই, কিন্তু এক্সট্রা পাওয়ার থাকার কারণে ফুয়েল কনজাম্পশন অ্যাজ ওয়েল এজ অপারেশন কস্ট ইনক্রিজ করে। তাহলে তোমাকে একটা জিনিসটা ম্যাচ করাইতে হবে, যে তোমার প্রপালশন সিস্টেমের সাথে এই শিপের হাল ফর্মটা অবশ্যই একটা ম্যাচ থাকতে হবে। এছাড়া হচ্ছে কি an understanding of the ship resistance and propulsion derives from the fundamental behavior of the fluid flow। তাহলে এই যে আমরা ধরো একটা ফ্লোর মাঝখান দিয়ে, ধরো একটা রিভার অথবা সি আছে, সি মাঝখান দিয়ে বা শিপ মুভ করতেছে, তাহলে এই যে ওয়াটার গুলা তোমার হচ্ছে অ্যারাউন্ড দ্য ফ্লো হচ্ছে, তাহলে এই ফ্লো বিহেভিয়ার অর্থাৎ আমার হচ্ছে যে রেজিস্ট্যান্স আমরা মিনিমাইজ করতে পারবো যদি এই ফ্লুইডটাকে যদি আনডিস্টার্ব রাখা যায়। কারণ আনডিস্টার্ব রাখলেই তোমার হচ্ছে এখানে এনার্জি ট্রান্সফার করার দরকার হয় না। রেখে দিতে, তাহলে এই যে কতটুকু আমি আনডিস্টার্ব করব সেটাকে আমরা মেজার করি। আচ্ছা, এর ফ্লো বিহেভিয়ার, সারাউন্ডিং এ যে ফ্লো বিহেভিয়ার আছে, ফ্লো ফ্লুইড ফ্লো যেটা আছে, তার ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা বাই করতে পারি যে এটা আসলে স্ট্রিমলাইন ফ্লো হচ্ছে না আদার টাইপ অফ ফ্লো। The complexity inherent in the ship hydrodynamic design arises from the challenge of scaling from the practical model size and the unsteady flow interactions between the viscous ship boundary layer, generated free surface wave system, and a propulsor operating in a spatially varying inflow। তাহলে এখানে একটা কমপ্লেক্সিটি আছে। হাইড্রোডাইনামিক যখন ডিজাইন করব তখন এখানে আছে প্রথমে আছে স্কেলিং একটা ইফেক্ট, কারণ আমি মডেল টেস্ট করি, হচ্ছে মডেল টেস্টে ফুল শিপ নিয়ে তো টেস্ট করা সম্ভব না। তার তার হচ্ছে একটা মডেল সাইজ রিডিউস স্কেল একটা মডেলই সেখানে, তাহলে সেখান থেকে আমাদের স্কেলিং করি, ধরো 1:100 স্কেল, তাহলে আমি 100 স্কেল আমি এই ক্যালকুলেট করলাম, রেজিস্ট্যান্স মেজার করলাম, সেটাকে আমি কনভার্ট করে দেবো 100 স্কেলে যেটা আছে। এখানে একটা কিন্তু মানে যে সরাসরি লিনিয়ারলি আমি স্কেলিং করতে পারবো কি পারবো না, বা তার উপর এফেক্ট। এছাড়া হচ্ছে আনস্টেডি ফ্লো, যেহেতু আমরা যদি দেখি যে শিপের অলমোস্ট যে শিপ একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করতে থাকে, সামনের দিকে দেখবে হচ্ছে ফ্লো বিহেভিয়ার খুব চেঞ্জ না হলে পিছনের দিকে ফ্লো কিন্তু কন্টিনিউয়াসলি প্যাটার্ন গুলো চেঞ্জ হতে থাকে। ভল্টেজ সিডি ফরমেশন আছে, এডি ফরমেশন আছে, এক্সেট্রা বিভিন্ন ধরনের। তাহলে এই যে ফরমেশন, তাহলে এই আনস্টেডি ফ্লো, তাহলে এটা যদি অ্যানালাইসিস করতে যাই, তাহলে আমাদের ডিসকাস বাউন্ডারি লেয়ার অ্যানালাইসিস করতে হবে। বিকজ যখনই হচ্ছে এই একটা ফ্লো কোনো ইয়ার মধ্যে দিয়ে পাস করতে থাকে, সেই ফ্লোটা হচ্ছে যে ভিসকোসিটি ইফেক্টের কারণে কিন্তু এই ধরনের ইফেক্ট গুলো আসে, যে ভর্টিসিস এডিস ফরমেশন হয়। অ্যাজ ওয়েল অ্যাজ শিপ যেহেতু কোনো একটা স্টিক তোমার প্লেট না, এটা কার্ভেচার একটা প্লেট, কার্ভেচার চেঞ্জ হচ্ছে, ফলে কার্ভেচার যখন চেঞ্জ হতে থাকে তখন কিন্তু প্রেশারও উপরে এফেক্ট করে, ফলে এই প্রেশারের কারণে আবার ধরো এডিস ফরমেশন হয়। তাহলে এই জিনিসগুলো আমরা কিভাবে ইন্টারাকশন করব, স্পেশালি it is the duty of the naval actor to design ships with hull forms having low resistance when they are moved through। আমাদের এই ডিজাইনটা কিন্তু আমাদের মেইন অবজেক্টিভ থাকে বা ডিউটি থাকে, নেভাল আর্কিটেক্ট হোক, শিপ ডিজাইনার হোক, যেটাই হোক, সেটা একটা সুইটেবল হাল ফর্ম সিলেকশন করে যেটা লো রেজিস্ট্যান্স প্রোভাইড করবে। হ্যাঁ, এটা কিন্তু সবসময় খেয়াল থাকতে হবে। দ্য প্রপালশন সিস্টেম কম্পোজড, এখন এই যে প্রপালশন সিস্টেম যেটা আছে কি কি সাধারণত থাকে, মানে কমন, মানে নর্মাল যে কমার্শিয়াল যে শিপ গুলো আছে, হ্যাঁ, অ্যাডভান্স টাইপের শিপের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইয়ে থাকে। আমাদের কমন শিপ যেটা কমার্শিয়াল যে শিপ গুলো আছে সেখানে কি কি থাকে সাধারণত আমরা যদি দেখি, প্রপালশন সিস্টেম কম্পোজড অফ দ্য প্রপালসার, পাওয়ার প্ল্যান্ট মনে হচ্ছে যেটার মাধ্যমে আমরা হচ্ছে পাওয়ার জেনারেট করব, প্রপালসার মনে হচ্ছে এই যে শ্যাফট, তারপর হচ্ছে প্রোপেলার, and the ship platform must be efficient, must be most efficient, that is the amount of energy necessary for the propulsion of the ship must be as small as possible। এখন এই যে ফিগারটা যদি দেখো, যে আমাদের এই হচ্ছে ধরো একটা শিপ আছে, এখানে শিপের হাল আছে, এখানে হচ্ছে তোমার পাওয়ার প্ল্যান্ট আছে, মেইন ইঞ্জিন আমরা যেটা বলি, মেইন ইঞ্জিন, এটা কানেক্টেড থাকে হচ্ছে তোমার প্রোপেলার শ্যাফটের মাধ্যমে, সেটাকে আমরা প্রপালসার বলছি। তাহলে
এই যে কিভাবে যে প্রপালসর, তারপর পাওয়ার প্লান্ট এবং শিপহাল, এই তিনটার সাথে মেনলি কিভাবে ইন্টারাকশন করে, করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমার এইটা যেটা আছে, যে আমার ডিজাইন যেটা আছে মাস্ট বি মোস্ট ইফিশিয়েন্ট হবে কোন পার্টে, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি নেসেসারি প্রপোজাল মাস্ট বি স্মল অ্যাজ স্মল অ্যাজ পসিবল, অর্থাৎ এই যে ফুয়েল কনজাম্পশন বা ফুয়েল কস্টটা অ্যাজ হচ্ছে স্মল অ্যাজ পসিবল হবে, সেটাই কিন্তু আমাদের হচ্ছে মেনলি হচ্ছে ইঞ্জিনিয়ার বা ডিজাইনারের হচ্ছে কাজ। এখন তাহলে আমাদের এখানে দেখবা যে এই যে প্রপালসর সিস্টেম বা পাওয়ার প্ল্যান্ট যেটা আছে, এখানে একটা ইঞ্জিন সিলেকশন আছে, প্রপালসর সিস্টেমের মধ্যে থাকে প্রপেলার আছে, তারপর শ্যাফট আছে। এখন এই যে প্রপেলার আছে, তো সেই প্রপেলারের মধ্যে দেখবে যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে। তারপর হচ্ছে এই যে তোমার হচ্ছে মাঝখানে আবার হচ্ছে অনেক সময় ইঞ্জিনের আরপিএম থেকে হচ্ছে প্রপেলার যখন আরপিএম কনভার্ট করি, তো ইঞ্জিন হতে হায়ার স্পিডে করতে রোটেশন করতে থাকে, কিন্তু প্রপেলার যেটা আছে লোয়ার স্পিডে, তাহলে মাঝখানে তখন একটা রিডাকশন গিয়ার ইউজ করা হয়, এক্সেট্রা হচ্ছে মেশিং গুলা থাকে। The propulsion will normally be propellers, and the main propellant can be consist of the steam boiler or turbines. খুব বড় বড় শিপ যদি হয়, বয়লার, যদি স্টিম বয়লার এখন ইউজ করা হয় না, টারবাইন ইউজ করা হয়, অর্থাৎ স্টিম বয়লার অথবা গ্যাস টারবাইন, আগে স্টিম টারবাইন ইউজ করা হতো শিপে, এখন তো আর নাই। গ্যাস টারবাইন কিছু কিছু শিপে ইউজ করা, বিশেষ করে খুব মানে হাই স্পিডের ভ্যাসেল, বিশেষ করে তোমার হচ্ছে ফেরি বা আদার ভ্যাসেল ইউজ করা হচ্ছে। মোস্ট অফ দ্য শিপের ক্ষেত্রে ডিজেল ইঞ্জিন ইউজ করতে হচ্ছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই যে সাবমেরিন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট লাইক ইউজ ইন দ্য সাবমেরিন, অথবা হচ্ছে তোমার দেখবা যে আইস ব্রেকার, বিকজ ওই সমস্ত শিপের ক্ষেত্রে পাওয়ার রিকোয়ারমেন্ট যেটা আছে, সেই পাওয়ার রিকোয়ারমেন্টটা এত বেশি হাই থাকে যে নর্মাল আমাদের হচ্ছে ডিজেল ইঞ্জিন বা এই গ্যাস টারবাইনের মাধ্যমে প্রোভাইড করা সম্ভব না। এই একটা। সেকেন্ড হচ্ছে যে এই বিশেষ করে সাবমেরিন যেটা আছে, সেই সাবমেরিনটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে তোমার হচ্ছে আন্ডার ওয়াটার থাকে। তাহলে আন্ডার ওয়াটার যদি থাকে, তাহলে সেখানে আমাদের এই যে নর্মাল হচ্ছে আইদার গ্যাস টারবাইন অথবা হচ্ছে ডিজেল ইঞ্জিন যেটা আছে, এটা অপারেট করা সম্ভব না, বিকজ এদেরকে অপারেট করতে হলে আমাদের অক্সিজেন বা এয়ারের দরকার হয়। যেহেতু সাবমার্জ অবস্থা থাকে, সেখানে এয়ার তো আমার প্রোভাইড করা সম্ভব না। তাহলে ইন দ্যাট কেসে তখন হচ্ছে এইভাবে ইউজ করা হয়। আবার কিছু কিছু শিপে সেল ক্যান অলসো ফর্ম দ্য পার্ট অফ দ্য প্রপালশন, বিশেষ করে তোমার হচ্ছে সেলিং ইয়ট বা আদার ইয়ট আছে, সেখানে প্রপালশন সিস্টেমের পাশাপাশি তোমার হচ্ছে সেলও ইউজ করা হয়। তাহলে এই যে যখন আমি ডিজাইন গুলো করবো, সেই ডিজাইন গুলো যেন তোমার হচ্ছে প্রপারলি ডিজাইন হয়, যাতে আমাদের রিকোয়ারমেন্ট যেটা আছে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়, ডিজাইনটা ইফিশিয়েন্ট হয়, ফুয়েল যেটা আছে কনজাম্পশন সেটার জন্য ইফিশিয়েন্ট হয়। In other words, all statement in the propulsions have to match as well as possible. তাহলে এই যে তোমার হচ্ছে প্রপালশন সিস্টেমের সাথে শিপটাকে ম্যাচ করাতে হবে। এটা করার পরে এর সাথে সাথে শিপ যখন মুভ করতে থাকে, তখন আমাদের আরো দুইটা ক্রাইটেরিয়া, যেমন সি কিপিং প্লাস হচ্ছে তোমার হচ্ছে ম্যানুভারিং, দুইটা পার্ট আছে। তো সি কিপিং এর পার্ট হচ্ছে মোশন। মোশন যদি এক্সেসিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা ভ্যাসেল যদি এক্সেসিভ মোশন হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার তার ওই যে স্ট্রেট লাইন কোর্সে না থেকে সেই তার বারবার হচ্ছে কোর্স গুলো ডিরেকশন চেঞ্জ করতে থাকে। চেঞ্জ করা থাকার ফলে তখন কিন্তু শিপে কিন্তু পাথ যেটা আছে পাথ বেড়ে যাচ্ছে। আবার ধরো যদি ডিসপ্লেসমেন্ট যদি চেঞ্জ হতে থাকে, তাহলে আন্ডার ওয়াটার এরিয়া চেঞ্জ হবে, আন্ডার ওয়াটার যদি চেঞ্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সও বাড়বে। তাহলে ইন দ্যাট কেস তখন আমাদেরকে আবারও ঠিক কথা, at the same time ship must have a good maneuverability and seagoing performance. Seagoing performance মানে sea seagoing performance। তাহলে ম্যানুভারিটি হচ্ছে মিন্স হচ্ছে নেভিগেশনাল সেফটি, যে রুটে সে অপারেট করবে সেটা হচ্ছে প্রপারলি হচ্ছে কিনা, যাতে কোনো অ্যাক্সিডেন্ট আরেকটা কোনো শিপের সাথে কোয়ালিশন হয় না, বা আদার কোনো জিনিসের সাথে কোয়ালিশন না, অর্থাৎ অ্যাক্সিডেন্ট ফ্রি হয়। এবং সি কিপিং পারফরমেন্স আছে, এই যে তোমার হচ্ছে ধরো মোশন যেটা আছে সি কিপ তোমার গিভিং পিচিং মোশন, অর্থাৎ দেখো এই মোশন গুলো যদি এক্সেসিভ হয়, তাহলে একটা পর্যায়ে যে এর ভিতর যে পার্সন থাকে, ক্রু থাকে বা প্যাসেঞ্জার থাকে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের সি সিকনেসে ফিল করে, এবং ফলে দেখা যায় বমি হচ্ছে, মাথা ব্যথা, হেডেক এক্সেট্রা আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটা সেম টাইমে করা হয়, বিকজ এগুলাই কিন্তু আলটিমেটলি শিপের পাওয়ারের সিস্টেমের উপর এফেক্ট করবে।
For many years, mathematical as well as physical models have been used to predict the power needed for a ship to achieve a certain speed on a trial run in a good weather. আমরা যেটা বলি যে ম্যাথমেটিক্যালস আমরা অ্যাজ ওয়েল ফিজিক্যাল মডেল যদি এখন ইউজ করা হয় না, আগের দিনে খুব দেখবা ম্যাথমেটিক্যাল মডেল লাইক হচ্ছে তোমার হচ্ছে এই সিরিজ 60 হাল, তারপর হচ্ছে কোসাইন হাল, এই হালগুলাকে আমরা ইকুয়েশনের মাধ্যমে আমরা কিন্তু জেনারেট করতে পারি। কিন্তু এখন যেটা আছে যে এখন এই হালগুলা সুবিধাটা কি হচ্ছে, এরা হচ্ছে প্রোভাইড করবে হচ্ছে লো রেজিস্ট্যান্স, কিন্তু আমাদের যে কার্গো ক্যারিং ক্যাপাসিটি বা আদার রিকোয়ারমেন্টস গুলা এগুলা হালগুলা দিয়ে স্যাটিসফাই করা সম্ভব হয় না। দেখা যাচ্ছে যে যে হাল অনেক সাইজ বড়, হালের সাইজ অনেক বড় হয়ে গেছে, কিন্তু সেই পরিমাণ অ্যামাউন্ট অফ কার্গো ক্যারি করতে পারতেছে না, ওটা এই কমার্শিয়ালি অনেক সময় ফিজিবল হয় না। আবার কিছু কিছু জায়গায় যখন এই হালগুলো ইউজ করা হয়, একে ধরো মনে করো যে ফেরি ডিজাইন করতে যেখানে আমাদের হাই স্পিড রিকোয়ারমেন্ট দরকার হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই হালগুলো আবার সুইটেবল হয়ে যায়, সেটা খুব স্পেশাল পারপাস। তাহলে সেই ক্ষেত্রে ফর মেনি ইয়ার্স ম্যাথমেটিক্যাল অ্যাজ এ ফিজিক্যাল মডেল হ্যাভ বিন ইউজ টু প্রেডিক্ট দ্য পাওয়ার নিডেড ফর এ শিপ টু অ্যাচিভ এ সার্টেন স্পিড অন দ্য ট্রায়াল রান ইন দ্য গুড ওয়েদার। এখন এই যে এখানে দেখো আমরা কি করা হয়, যে আমরা যখন মনে করো আহ যে ধরো ইনভায়রনমেন্টে ভ্যাসেলটা অপারেট করবে, সেই ইনভায়রনমেন্ট সম্বন্ধে আমার জানা, ওখানকার কি কি রিয়ালিটি আছে, ওদের বিহেভিয়ার কি বা ক্যারেক্টারিস্টিক্স কি, সেটা আমাদের জানতে হবে। দেন সেটার ভিত্তিতে আমরা ফিজিক্যাল মডেলস অথবা ম্যাথমেটিক্যাল ফিজিক্যাল মডেল, যেটা হচ্ছে আমরা মডেল তৈরি করে টুইং ট্যাঙ্কে রান করাই, সেটা হচ্ছে ফিজিক্যাল মডেল। আর ম্যাথমেটিক্যাল মডেলস হচ্ছে আমাদের এখানে রান করার দরকার নেই, বিকজ এই মডেলগুলো অলরেডি আমাদের হচ্ছে ধরো টেলর সিরিজের একটা মডেল আছে, এই হাল ফর্মটা ডিফাইন করা হচ্ছে এবং পাওয়ার ক্যারেক্টারিস্টিক্স কি হবে সবই কিন্তু ম্যাথমেটিক্যালি ডিফাইন করা হচ্ছে। কিন্তু যে সমস্ত শিপ মনে করো কোনো পার্টিকুলার কোনো শেপ নাই, তখন প্রত্যেকবারই তোমার ডিজাইন করা হয়, তাহলে সেক্ষেত্রে ফিজিক্যাল, তাহলে এই ফিজিক্যাল মডেল এবং এগুলোকে অ্যানালাইসিস করার জন্য তখন আমরা হচ্ছে যে এর পাওয়ার প্রেডিকশন যেটা আছে, সেই পাওয়ার প্রেডিকশন করার জন্য নিউমেরিক্যাল মডেলস আমরা ইউজ করি, যাকে রিগ্রেশন বেস অ্যানালাইসিস, সিএফডি অ্যানালাইসিস অথবা ম্যাথমেটিক্যাল করে সেখান থেকে আমরা রেজাল্টটা পাই, এবং সেই রেজাল্টের সাথে আমাদের এই যে ইনভায়রনমেন্টটা কনসিডার করে সেই জিনিসগুলো, তার এইটা হচ্ছে পার্টিকুলারলি হচ্ছে এই মডেল এবং হচ্ছে তোমার হচ্ছে অ্যাকচুয়াল শিপের মধ্যে কোরিলেশনটা। তাহলে আছে এখন আমরা যদি দেখি একটা শিপে ক্ষেত্রে কি কি ধরনের মানে ফোর্স মুভমেন্ট হয়, মেনলি তো কেন মানে হচ্ছে যে রেজিস্ট্যান্স আসলে আমাদের যে এখানে একটা অপোজিট ফোর্স ক্রিয়েশন হওয়ার কারণে সে সামনের দিকে যাইতে বাধাগ্রস্ত হতেছে। আরেকটা হচ্ছে কোনো কারণে এখানে চারিদিকে কোনো একটা জায়গায় আছে মোমেন্ট ক্রিয়েশন হওয়ার কারণে সে কিন্তু তার স্ট্রেট লাইন পথ থেকে ডেভিয়েট হয়ে যাচ্ছে। তাই এই জিনিসগুলো আমরা যদি দেখি, তাহলে একটা শিপের ক্ষেত্রে মানে কয় ধরনের ফোর্স কাজ করে, যে এভরি শিপ ইজ অ্যাক্টেড আপন বাই দ্য ফোর ইন্ডিপেন্ডেন্ট ফোর্স, এবং এটা খেয়াল করবা যে একটা ফোর্সের সাথে আরেকটা ফোর্সের কোনো ইন্টার রিলেশন নাই। যেমন গ্রাভিটি ফোর্স, দ্যাট ইজ দ্য মাস মাল্টিপ্লাইড বাই দ্য এক্সিলারেশন ডিউ টু গ্রাভিটি, অর্থাৎ শিপের যে ওয়েট যেটা আছে সেই ওয়েট ফোর্সটা অলওয়েজ হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে। The hydrostatic pressure or buoyancy force FA, which is like mg always the parallel to the z কে আমরা যদি যদি দেখি, এটা ধরো টিপিক্যাল একটা হচ্ছে তোমার হচ্ছে সাবমেরিন টাইপের স্ট্রাকচার। এখানে হচ্ছে তোমার হচ্ছে তার যে ওয়েটটা আছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, এবং এটা এটা ডিপেন্ড করতেছে হচ্ছে শুধুমাত্র তার ওয়েটের উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ এই যে এখানে যে সমস্ত ফোর্স গুলো আছে ফোর্সের উপর ডিপেন্ড। আর এই যেহেতু এটা তোমার হচ্ছে সিতে বা রিভারে ফ্লোট করতেছে, তাহলে এই যে ওয়াটারের যে বায়োসি ইফেক্ট, সেই ইফেক্টের কারণে এটাকে কিন্তু একটা পার্টিকুলার ওয়াটার লাইনে ভেসে রাখতেছে, আদারওয়াইজ এখানে সিঙ্ক করে যেত। আবার যদি সিঙ্ক করে যেত, যদি তোর ওয়েটের ভ্যালু বাইন্সের তুলনায় বেশি হয়ে যায়, তাহলে সিঙ্ক করে যাবে। আবার ধরো বাইন্সের তুলনায় ওয়েটের ভ্যালু খুব যদি স্মল হয়ে যায়, তাহলে দেখা যায় যে ড্রাফট খুব অল্প হয়ে যাবে। তাহলে এই যে একটা সেকেন্ড ফোর্স আছে বায়োসি। Third one force, the resultant hydrodynamic force exerted by the water on the ship due to its motion through the water. তাহলে এই যে যখন একটা মুভ করতেছে, মুভ করার ফলে
তার এই যে তোমার হচ্ছে ফোর্স, পার্টিকুলার এই ডিরেকশন একটা ফোর্স যখন আসতেছে সেই ফোর্সটা বলা হয়। সেই ফোর্সে এটা যদি মনে করো যে হরিজন্টালি যদি মুভ করে, তাহলে এই ফোর্সের আমরা যদি বলি যে কোনো একটা ইনক্লাইন কন্ডিশনে মুভ করতেছে উইথ রেসপেক্ট টু বেস লাইন, তাহলে তাহলে এখানে টোটাল হাইট অফ ফোর্স, তাহলে এই ফোর্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে লিপ পার্ট যেটা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে কাজ করে, আর ড্রাগ পার্ট যেটা হচ্ছে ঠিক অপোজিট, যে এক্স ডিরেকশন যে মোশন আছে সেই মোশন অপোজিটে কাজ করে। তাহলে এই যে টোটাল হাইড্রোডাইনামিক ফোর্স, সেটা হচ্ছে আমরা ভাগ করলাম দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে লিড কম্পোনেন্ট আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স অর ড্রাগ। এবং রেজিস্ট্যান্স ড্রাগ আমরা পরে বলবো কখন আমরা ইউজ করা হয়, আর অথবা ডি। L is the normal to the velocity of the ship. Leap যেটা আছে সেই লিপটাকে normal to the velocity of the ship. R is parallel to the হচ্ছে P। তাহলে এই যে তোমার লিফট এবং তোমার হচ্ছে কি বলা হচ্ছে রেজিস্ট্যান্স যেটা আছে, সেটা আমরা দুইটা ফোর্স কাজ করতেছে। এবং এইটা হচ্ছে কোন কোন সময় যে লিফটটাকে আমরা কাজে লাগাই যে এই যে লিফট যেটা আছে লিফটটাকে কাজে লাগাই আমরা এরোপ্লেন ডিজাইন করতেছি। আবার কোন কোন সময় এই লিফটটাকে কাজে লেগে আমরা হাই স্পিড ভ্যাসেল লাইক খুব অ্যাডভান্স টাইপের ভ্যাসেল, যেমন মনে করো প্ল্যানিং হাল বা এই ধরনের কিন্তু ডিজাইন করতেছি। অ্যান্ড ফাইনালি যেটা থার্স্ট ফোর্স, যেটা আছে এক্সার্টেড বাই দ্য ওয়াটার অন দ্য প্রোপালসার অফ দ্য শিপ ইজ জেনারেলি অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য রেজিস্ট্যান্স। এই যে ফোর্স যেটা আছে সেলে ফোর্স, তাহলে এই যে প্রোপালসার যে ফোর্সটা থার্স্টটা জেনারেট করবে, সেই থার্স্টটা যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের অপোজিট ডিরেকশন, অর্থাৎ রেজিস্ট্যান্স যা হবে তার অপোজিট ডিরেকশনে কাজ করে, এবং এইটাই কিন্তু মেনলি হচ্ছে শিপটাকে প্রোপেল করতে হবে। তাহলে আমাদের এই যে চারটা ধরনের যে ফোর্স যেটা আছে, একটা গ্রাভিটি ফোর্স, আর বায়ান্সি ফোর্স, হাইড্রোডাইনামিক ফোর্স এন্ড থার্স্ট ফোর্স, এই চারটা ফোর্স কিন্তু একটা অপরটার সাথে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, কোনটার সাথে কোনো ইন্টারলিঙ্ক বা ইন্টাররিলেশন নাই। আচ্ছা, এখন যখন কোন একটা ভ্যাসেল সে ধরে না মুভ করতেছে, শিপ ফরওয়ার্ড থ্রু দা মুভ করতেছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, তাহলে ইটস ফরওয়ার্ড মোশন ইজ গোয়িং টু জেনারেট কি করে আসলে আমরা যদি দেখি শিপের, তাহলে ইজ ফরওয়ার্ড মোশন গোয়িং টু জেনারেট একটা হচ্ছে ডায়নামিক প্রেসার অন দা হাল providing a resultant force in the longitudinal direction and opposite to the advancing directions। তাহলে এই যে ডায়নামিক কেন বলা হয়, বিকজ এই যে তোমার ওয়েভ যেটা আছে ওয়াটার ওয়েভস, এটা হচ্ছে বিহেভিয়ারটা হচ্ছে ডায়নামিক বিকজ হচ্ছে আমরা যদি এর পার্টিকেলস গুলো যদি দেখি, সেই পার্টিকেল গুলো কিন্তু একটা কন্টিনিউয়াস ভেলোসিটিতে মুভ করতে থাকে, অর্থাৎ ডাইনামিক কন্ডিশন থাকে। তাহলে এই ওয়াটারের কারণে যে হালের সারাউন্ডিং এ যে প্রেসারটা যে ডেভেলপ করছে সেটা হচ্ছে ডাইনামিক প্রেসার। তাহলে এই ডাইনামিক প্রেসারের একটা পার্ট যেটা আছে লংজিটিউডাল ডিরেকশনে কাজ করে, এবং সেটা হচ্ছে তোমার অপোজিট টু দ্য অ্যাডভান্সিং ডিরেকশন, এবং সেটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রোভাইড করে আছে রেজিস্ট্যান্স হিসেবে। আরেকটা পার্ট হচ্ছে যখন এই ওয়াটার গুলা যখন তোমার হচ্ছে পাস করতেছে তোমার সারফেসের মধ্যে দিয়ে অ্যারাউন্ড দ্য হালার দিয়ে, তখন সেখানে হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস ডেভেলপ হয় বিকজ অফ দা হচ্ছে ভিসকোসিটি ইফেক্টের কারণে। আমরা জানি যে ওয়াটার কে যদি পারফেক্ট আমরা ফ্লুইড দিয়ে যাবে, কিন্তু তার কিছু না কিছু ভিসকোসিটি আছে। তাহলে এই যে যখন প্লেটের মাঝখান দিয়ে যদি ওয়াটার পাস করতে থাকে, তার জেনারেলি এখানে তোমার হচ্ছে বাউন্ডারি লেয়ার ফর্মেশন হয়, এবং বাউন্ডারি লেয়ার ফর্মেশন মেইন উদ্দেশ্য থাকে এখানে ট্যানজেনশিয়াল স্ট্রেস ডেভেলপ হয়, এবং সেটা ইমিডিয়েটলি হচ্ছে তোমার হচ্ছে অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য মোশন। ট্যানজেনশিয়াল স্ট্রেস, সেখান থেকে ট্যানজেনশিয়াল ফোর্স বা আমরা বলি ফ্রিকশনাল ফোর্স, এবং ফ্রিকশনাল ফোর্স যেটা আছে সেটা। তাহলে এই হচ্ছে দুইটা বেসিক, একটা যখন শিপ মুভ করতে ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করতে থাকে, তখন একটা হচ্ছে ডাইনামিক প্রেসার অন দা হাল, এটা আমরা জেনারেলি বলা হয়েছে হালের উপর কাজ করতেছে, বা এটা নর্মাল সারফেস টু দা তোমার নর্মাল টু দা শিপ সারফেস। আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস। তাহলে দ্য টোটাল force opposite to the motion is called the resistance of the ship or drag। আমরা কোনো সময় বলতেছি হচ্ছে টোটাল ফোর্স যেটা আছে, এই যে তোমার হচ্ছে যে ডাইনামিক প্রেসার অন দা হাল,
and as well as tangential force, এই দুটো মিলে is called the হচ্ছে resistance of the ship or drag। মানে drag কথাটা ইউজ করব যদি এই বডিটা যেটা আছে বা শিপ কমপ্লিটলি কোনো একটা ফ্লুইডের মধ্যে সাবমার্জ অবস্থায় থাকে, লাইকে ধরো হচ্ছে এরোপ্লেন এয়ারের মধ্যে অলওয়েজ সাবমার্জ অবস্থা থাকে, সেখানে কিন্তু পানিতে যাচ্ছে না। আবার সাবমেরিন যদি দেখো, মোস্ট অফ দা কেসে হচ্ছে তোমার হচ্ছে যখন অপারেশনাল থাকে তখন হচ্ছে আন্ডার ওয়াটারে থাকে। তাহলে ইন দ্যাট কেস যখন একটা ফ্লুইডের মধ্যে সাবমার্জ অবস্থায় থাকবে, তখন সেই যে রেজিস্ট মানে যে কি বলা হচ্ছে অপোজিট ডিরেকশনে যে তোমার হচ্ছে ফোর্সটা কাজ করে সেটাকে আমরা ড্রাগ হিসেবে কনসিডার করব। আর যদি কোনো সময় হচ্ছে মোর দেন হচ্ছে টু ফ্লুইড, মানে বেশিরভাগ শিপে দেখবা যে একটা পোর্শন পানির নিচে আছে, একটা পোর্শন হচ্ছে এয়ারে আছে, অর্থাৎ দুইটা ফেজ সিস্টেমে থাকে, তখন আমরা ক্যালকুলেশন বলা হয় রেজিস্ট্যান্স। এটাও হচ্ছে ওয়ান টাইম অফ ড্রাগ, সেটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করি। আবার ধরো এই সাবমেরিন সাবমেরিন যখন সরে বা তোমার হচ্ছে ফ্রি সারফেসে থাকে, তখন তার যে টোটাল পাওয়ারটা আছে রেজিস্ট্যান্স হয়ে যায়। আবার যখন একদম অপারেশনাল ডিপলি সাবমার্জ অবস্থায় থাকে, তাহলে সেখানে হচ্ছে ড্রাগ হয়ে যেতে। তাহলে একই সিস্টেমের বা একই জিনিসের ক্ষেত্রে কোনো কোনো সময় আমরা রেজিস্ট্যান্স, কোনো কোনো সময় হচ্ছে ড্রাগ। The resistance components most concern arise from 1 to 2 forces। একটা হচ্ছে আমরা যেটা বললাম, একটা হচ্ছে ডাইনামিক প্রেসার যেটা হচ্ছে নর্মাল টু দা সারফেস, আর একটা ট্যানজেনশিয়াল প্রেসার বা ট্যানজেনশিয়াল স্ট্রেস অন দ্য প্যারালাল টু দা সারফেস। তাহলে দুইটা ফোর্স কাজ করে বা ডিউ টু হচ্ছে এই কারণে। The ship actually moves at the same time through the two fluid, water and air, with widely different density। আবার দেখো কোন কোন শিপ দেখো একসঙ্গে মুভ করতে হচ্ছে তিনটা হচ্ছে মিডিয়ামের মধ্যে। যেমন যে সমস্ত শিপ গুলা ধরো আইস এরিয়াতে মুভ করতেছে, সেখানে দেখবে যে একটা পোর্শন তোমার হচ্ছে এয়ারের মধ্যে থাকতেছে, একটা পোর্শন হচ্ছে আইসের মধ্যে থাকতেছে, আর একটা পোর্শন হচ্ছে আন্ডার ওয়াটার থাকতেছে। তাহলে এখানে তিনটা হচ্ছে ফ্লুইড মিডিয়াম। তাহলে এখানে থাকে জিনিসগুলো। তাহলে এই যে শিপ অ্যাকচুয়ালি মুভস এট দ্য সেন্টার ফ্লুইড while the lower part of the hull is moving through the water, the upper part is like moving the water, the upper part of the ship moving in the air, which is also subject to the same type of force। তাহলে এই যে তোমার যে পার্টটা শিপের যে পার্টটা যারা এয়ারে এক্সপোজড অবস্থায় থাকে, এক্সপোজড অবস্থায় থাকে, তাহলে সেই এয়ার যেটা আছে এয়ার অলসো ক্রিয়েটস এ তোমার রেজিস্ট্যান্স টু দ্য মোশন বা অপোজিট ডিরেকশনে ফোর্স কাজ বা বিকজ এখানেও হচ্ছে তোমার ডাইনামিক সারফেসের ডাইনামিক উপর হচ্ছে নর্মাল প্রেসার ক্রিয়েশন হয় এবং ট্যানজেনশিয়াল স্ট্রেস ক্রিয়েশন হয়। বিকজ আমরা জানি যে ধরো এয়ারের ডেন্সিটি যেটা 1.0002 তোমার হচ্ছে কেজি পার মিটার কিউব বোধহয়, আর whereas water density মেবি ফ্রেশ ওয়াটার যদি ধরো 1000 কেজি পার মিটার কিউব, তাই তো। তার মানে আমরা যদি কম্পেয়ার করি ওয়াটারের ডেন্সিটির সাথে এয়ারের ডেন্সিটি, তাহলে এয়ারের ডেন্সিটি হচ্ছে ভেরি ভেরি স্মল দেন উইথ রেসপেক্ট টু হচ্ছে ওয়াটার। তাহলে সেই ক্ষেত্রে বিকজ দ্য ডেন্সিটি অফ এয়ার ইজ ভেরি ভেরি লেস দেন ডেন্সিটি অফ ওয়াটার, the air resistance is usually much smaller than the water resistance, except for those aerostatic support of the hydrodynamic support craft। except হচ্ছে তাহলে মোস্ট অফ দ্য কেজে দেখা যায় যে এই যে তোমার হচ্ছে কমার্শিয়াল ভ্যাসেল যেগুলো আছে, নর্মাল মানে কমার্শিয়াল ভ্যাসেলে, সেক্ষেত্রে দেখা যায় যে এয়ার রেজিস্ট্যান্স যেটা আছে, যেহেতু এয়ার পোর্শনের ক্ষেত্রে সেটা হচ্ছে ভেরি ভেরি স্মলার দেন দ্য ওয়াটার রেজিস্ট্যান্স, মেবি হচ্ছে ধরো 1%, 2%, এবং ডিপেন্ডিং অন দা হচ্ছে তোমার যদি প্যাসেঞ্জার শিপ হয় তাহলে সেখানে হচ্ছে 10% বা 20, বিকজ প্যাসেঞ্জার শিপের ক্ষেত্রে দেখা যায় একটা হিউজ অ্যামাউন্ট অফ এরিয়া আছে এয়ারে এক্সপোজ থাকে। তাহলে সেই জিনিসটা আমরা, তাহলে ওয়াটার রেজিস্ট্যান্স ইজ এ সাবমার্জ পার্ট অফ দ্য হাল, আর এয়ার রেজিস্ট্যান্স আপার পার্ট অফ দ্য হাল এন্ড সুপারস্ট্রাকচার। তাহলে আমরা রেজিস্ট্যান্স যখন ক্যালকুলেশন করব, টোটালি যখন আমি পাওয়ার ক্যালকুলেশন করব, তখন দুইটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে, ওয়াটার রেজিস্ট্যান্সও ক্যালকুলেশন করতে হবে এন্ড হচ্ছে তোমার এয়ার রেজিস্ট্যান্সও ক্যালকুলেশন করতে হবে।
আচ্ছা, তাহলে the resistance of a ship at given is the fluid force acting on the ship, resistance equal to আমরা যেটা পড়লাম। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে the term resistance is preferred in the hydrodynamics while the drag is essentially used aerodynamics, হ্যাঁ, for the submersible। এটা খেয়াল করবা, রেজিস্ট্যান্সটা আমরা শিপ হাইড্রোডাইনামিক্স ইউজ করতেছি, আর ড্রাগ যেটা আছে সেই ড্রাগটা অ্যারোডাইনামিক ইউজ করতেছি। অলসো এই ড্রাগটা হচ্ছে যখন ওয়াটারের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি সাবমার্জ অবস্থা, তখন কিন্তু ড্রাগ হিসেবে কনসিডার করতেছি। তাহলে টোটাল রেজিস্ট্যান্স ডিনোটেড বাই আরটি, আর হচ্ছে রেজিস্ট্যান্স আর টি হচ্ছে মিনস টোটাল, ক্যান বি স্প্লিট ইনটু নাম্বার অফ কম্পোনেন্ট হুইচ আর due to variety of causes and which interact one with another extremely। এখন দেখো যে ফিগারগুলো যদি দেখো, একদম লেফট সাইডে যে ফিগারটা আছে এখন দেখা যাচ্ছে, সেখানে একটা শিপ যদি মনে করো একটা ওয়াটারের মধ্যে মুভ করতেছে, তাহলে তার রেজিস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক আমরা যদি প্লট করি, তাহলে প্লট করে দেখা যাচ্ছে যে ফ্লুইড নাম্বারের সাথে এখানে রেজিস্ট্যান্স কোএফিশিয়েন্ট প্লট করলে দেখা যাচ্ছে সেখানে কি হচ্ছে, পারফেক্ট ফ্লুইড বা ফ্লুইড বডি মুভিং এট দ্য সারফেস। অর্থাৎ এই যে আমরা যদি কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করি, যেখানে হচ্ছে ফ্লুইড যেটা আছে, ফ্লুইড এক্ষেত্রে পারফেক্ট ফ্লুইড বা আইডিয়াল ফ্লুইড, অর্থাৎ যেখানে আমাদের অ্যাজাম্পশন গুলো আছে ইনকমপ্রেসিবল হবে, তারপর আছে নন ডিসকাস হবে এক্সেট্রা, যদি হয় এই ধরনের কন্ডিশনে, তাহলে আমাদের ফ্লুইড নাম্বার তোমার সাথে যে রেজিস্ট্যান্স কোএফিশিয়েন্টের যে রিলেশন, দ্যাট সিমিলার টু দ্য এই। এবং এই যে প্যাটার্নটা দেখা যায়, এই প্যাটার্নটা হচ্ছে মোস্ট অফ দ্য কেজে হচ্ছে ওয়েভ মেকিং রেজিস্ট্যান্স বা ওয়েভ রেজিস্ট্যান্সের প্যাটার্নটা। অর্থাৎ যদি পারফেক্ট ফ্লুইড হয় তাহলে কোনো প্রকার ফ্রিকশনাল রেজিস্ট্যান্স নাই, পুরোটাই হচ্ছে তোমার কি বলা হচ্ছে নর্মাল প্রেসার রেজিস্ট্যান্স, এবং সেটা হচ্ছে সেকেন্ড ফিগারটা দেখো যে ফ্লুইড উইথ ভিসকোসিটি, যেটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড নয়, বডি মুভিং এট দ্য সারফেস। তাহলে এখানে ক্ষেত্রে দেখো যে আমাদের একটা পার্ট যেটা আছে উপরের যে পার্ট রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স পার্ট, আর একটা পার্ট দেখো হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, হ্যাঁ, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। তাহলে এই ফ্রিকশনাল রেজিস্ট্যান্স এবং একটা হচ্ছে এই মতো আর একটা কার্ভ মিলে তখন হচ্ছে টোটাল রেজিস্ট্যান্সটা। থার্ড ওয়ান যেটা আছে ফুললি সাবমার্জ বডি, এবং সেখানে যদি আমরা কনসিডার করি পারফেক্ট ফ্লুইড বডি ডিপলি সাবমার্জ, অর্থাৎ এই যে পারফেক্ট ফ্লুইড বডি আছে ডিপলি সাবমার্জ যদি থাকে, তাহলে দেখো কোনো প্রকার রেজিস্ট্যান্স নাই, কোনো রেজিস্ট্যান্স ফ্লুইড নাম্বারের সাথে সাথে কোনো প্রকার রেজিস্ট্যান্স নাই, যেটাকে আমরা বলি হচ্ছে ডি অ্যালেমবার্ট প্যারাডক্স। অর্থাৎ একটা যদি সিমেট্রিক্যাল বডি যদি তোমার হচ্ছে কোনো একটা মোশনে থাকে আন্ডার ওয়াটার একটা ফ্লুইডের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে সে কোনো প্রকার তোমার হচ্ছে রেজিস্ট্যান্স এক্সপিরিয়েন্স করবে না। সেটা হচ্ছে ডি অ্যালেমবার্ট প্রিন্সিপল। তাহলে এখানে থাকে যে পারফেক্ট ফ্লুইড যখন ডিপলি সাবমার্জ অবস্থা, তখন সেখানে কোনো রেজিস্ট্যান্স নাই। ভাইরাস ফ্লুইড উইথ ভিসকোসিটি বডি ডিপলি সাবমার্জ, তাহলে এই যে তখন ডিপ ভিসকোসিটি থাকে, তাহলে দেখা যায় তার মধ্যে শুধুমাত্র হচ্ছে স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স বা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কাজ করে, কোনো ওয়েভ মেকিং রেজিস্ট্যান্স নাই। এটা হচ্ছে একটা কমন হচ্ছে জিনিসের মধ্যে, যদি সাবমার্জ সারফেস শিপ হয় তাহলে কি ধরনের হবে, এবং সাবমার্জ শিপ যদি হয় তাহলে কি ধরনের। এইটা আমাদের গতদিন আমরা রেজিস্ট্যান্স কম্পোনেন্ট আছে ফিগারে আমরা দেখাই দিচ্ছি, এই ধরনের টোটাল জিনিসগুলো, এটা আমরা রিপিট করব না। এখন আমরা যাব আসলে মেইনলি হচ্ছে রেজিস্ট্যান্স কম্পোনেন্ট গুলা, যে আমরা বলছিলাম যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, রেসিডুয়ারি প্রেসার এক্সেট্রা, এগুলা সিম্পলি আমরা কিছু কিছু জায়গায় ডেফিনেশন যাব, সেই ডেফিনেশনের ভিত্তিতে এখন আমরা ডেফিনেশন যাব, তারপর এখানে ক্লাসিফিকেশন গুলো করব, দেন আপনার মানে দুইটা অথবা তিনটা হচ্ছে তোমার ক্লাস পরে আমরা হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্ট, ধর ফ্রিকশনাল রেজিস্ট্যান্স যদি হয় তাহলে এই শিপের কিসের সাথে রিলেশন, এদের ক্যালকুলেশন করার পদ্ধতি কি, মানে কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, সেই প্রত্যেকটা কম্পোনেন্টে আমরা এখানে ক্যালকুলেশন পদ্ধতিগুলো জানবো। দ্য মেইন কম্পোনেন্টস যেটা আছে আমরা যদি দেখি, দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ এ শিপ, আমরা যে এখন আগে পর্যন্ত যে পড়লাম যে দুইটা কম্পোনেন্ট থাকে মোস্ট অফ দ্য কেসে, যে একটা হচ্ছে ডাইনামিক প্রেসার, যেটা নর্মাল টু দ্য সারফেস অফ দ্য হাল কাজ করতেছে, আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস কাজ করতে। তাহলে the total resistance of a ship is due to the several causes and the phenomena involved are extremely complicated.
বিকজ যদি একদম পিওরলি বলি যে ফ্লুইড ইজ আইডিয়াল, তারপর ফ্লুইড ইজ কাম, ভ্যাসেল ইজ মুভিং ইন এ স্ট্রেট পাথ, তাহলে ইন দ্যাট কেস তখন আমি কম্পোনেন্ট গুলা সিম্পলিফাই করতে পারি। কিন্তু যখন রিয়াল সিতে মুভ করতে থাকে তখন বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ কম্পোনেন্ট এখানের মধ্যে অ্যাসোসিয়েটেড হয়ে যায়। কারণ ওয়েভের মধ্যে মতন ওয়েভ একটা রেজিস্ট্যান্স আছে, তার মানে ওয়েভের কারণে একটা এডিশনাল তাহলে আমরা অ্যাডেড ওয়েভ রেজিস্ট্যান্স বলি, এক্সেট্রা। আবার দেখো শিপে স্ট্রেট লাইন পাথ থেকে বারবার হচ্ছে তোমার হচ্ছে মুভ হয়ে যাচ্ছে, মুভ হয়ে যাওয়ার পর কি হচ্ছে ডেভিয়েট হয়ে যাচ্ছে, ফলে এই যে পাথের লেন্থ ইনক্রিজ করতেছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যালকুলেট করি হচ্ছে ড্রিপ ফোর্স। ড্রিপ ফোর্স হচ্ছে যে নর্মাল যে স্ট্রেট পাথ থাকে সে যদি ডেভিয়েট, যে ফোর্সের মাধ্যমে ডেভিয়েট হচ্ছে সেটা ড্রিপ ফোর্স। তাহলে ডেভিয়েট ফোর্স অলসো ক্রিয়েট এ রেজিস্ট্যান্স। তাহলে এইটা হচ্ছে ডিপেন্ডস অন দা হচ্ছে কোন কোন কন্ডিশনে কি কি কন্ডিশন বা কি কি ফেনোমেনা এখানে ইনভলভ থাকে সেটা। ফলে এদের ক্লাসিফিকেশন গুলো হচ্ছে ওইভাবেই করা হয় ইন দিস কন্ডিশন। It is therefore usual to simplify the problem by regarding the total resistance to be composed of the several components independent of each other and to discard the possible interaction between the different components. তাহলে এখানে এখন তাহলে আমরা যে কি কি কম্পোনেন্ট গুলো আছে সেটা, যেমন মনে করো ফর এ শিপ মুভিং অ্যাট দ্য সারফেস অফ দ্য ওয়াটার, জেনারেলি আমরা বলি যে সারফেস শিপ যেটা আছে, the total resistance is composed of the resistance above the water part of the ship, আমরা যেটা বলতেছি এয়ার and wind resistance or aerodynamic resistance থাকে, and the resistance of the underwater part of the ship hydrodynamic resistance। তার মানে হচ্ছে একটা সারফেস শিপ যদি দুইটা মিডিয়াতে বা দুইটা ফ্লুইডে এক্সপোজ থাকে, তাহলে সেখানে যে আপার ওয়াটার পার্টের যে পার্টটা আছে সেটা আছে উপরে থাকবে, কি বলে আছে এয়ারের কন্ট্যাক্টে থাকবে, তখন তার রেজিস্ট্যান্সটা আছে অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স। ডাইনামিক বিকজ মুভমেন্ট থাকে, স্ট্যাটিক। আর এবং সেখানে বোধহয় অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স বা উইন্ড রেজিস্ট্যান্সও হয়, আবার কোনো কোনো সময় আছে এয়ার রেজিস্ট্যান্সও হতে পারে। অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য শিপ যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোডাইনামিক রেজিস্ট্যান্স। দ্য হাইড্রোডাইনামিক রেজিস্ট্যান্স ক্যান বি ডিভাইডেড into the into the resistance of the bear hull। বিয়ার হাল হচ্ছে শিপের শুধুমাত্র মেইন যে হালটা যেটা আছে, এখানে কোনো প্রকার এডিশনাল বা অ্যাপেন্ডেজ থাকবে না। লাইকে হচ্ছে দেখো যে অ্যাপেন্ডেজটা হচ্ছে শিপের ইন্টিগ্রেটেড পার্ট না, অপারেশনাল পার্ট। শিপের যে ইন্টিগ্রেটেড পার্ট সেটাকে আমরা বলতেছি বিয়ার হাল। আর এছাড়া হচ্ছে অপারেশনাল পারপসে বা সেফটি বা আদার পারপসে তোমার যে সমস্ত এখানে জিনিস ইকুইপমেন্ট গুলো ইউজ করা হয় বা সেটা হচ্ছে অ্যাপেন্ডেজ পার্ট। তাহলে অ্যাপেন্ডেজটা কোনো একটা শিপের থেকে অ্যাপেন্ডেজটা লাইকে ধরো প্রোপেলার আছে, তারপর রাডার আছে, হুইল স্কিল আছে, এটসেট্রা। এই জিনিসগুলো হচ্ছে অ্যাপেন্ডিক্স। তো এইগুলাকে যদি আমরা শিপ থেকে যদি বাদ দিয়ে দিই, যে ইয়েটা পাবো, শিপটা পাবো, সেটা হচ্ছে বিয়ার হাল। আর এগুলা তো সেটা হচ্ছে যে হাইড্রোডাইনামিক রেজিস্ট্যান্স ক্যান বি ডিভাইডেড ইনটু দ্য রেজিস্ট্যান্স অফ দ্য বিয়ার হাল and the resistance of the appendages such as rudders, wheel skills, fin stabilizer, sonar dome, etc. The component of the bear hull resistance আমরা কি কি থাকতে পারে? The resistance of a bear hull can be divided into main two components in two ways. The first approach, the total resistance RT of the bear hull is divided in components according to their causes। আমরা ভাগ করতে পারি। অর্থাৎ when the ship moves, hull moves at or near the surface of the water, the viscosity of the water resists the motion. The motion of the hull also generates waves at the surface, and this gives rise to the component of the resistance। তাহলে এখন একটা শিপ যখন মনে করো সারফেস অফ দ্য ওয়াটার কোথাও ভিসকোসিটির কারণে হচ্ছে মোশন একটা হচ্ছে, আর একটা আছে ইটস অলসো ক্রিয়েটেড হচ্ছে যেহেতু ডিস্টার্ব ফ্লুইডটাকে ডিস্টার্ব করতেছে, এই ডিস্টার্বের কারণে ওয়েভ জেনারেশন হয়, তাহলে সেটা হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য রেজিস্ট্যান্স। দ্য কজেস অফ দ্য রেজিস্ট্যান্স আর দাস দ্য ভিসকোসিটি অফ ওয়াটার অ্যান্ড দ্য ওয়েভ জেনারেটেড বাই দ্য, তাহলে সেখানে আমরা বলা হয় আর টি যদি টোটাল রেজিস্ট্যান্স হয় ইকুয়াল টু আর বি হচ্ছে ভিসকাস রেজিস্ট্যান্স and RW হচ্ছে wave resistance. It is important to note that the total resistance has been defined here as the resistance of the bear hull in water. The total resistance of the ship must, of course, include the aerodynamic resistance
বিকজ একটা পোর্শন যেটা আছে এয়ারের সাব তোমার এক্সপোজ থাকে, অলসো দা এডিশনাল কিছু জিনিস এখানে অ্যাড করা থাকে অ্যাপেন্ডেজ রেজিস্ট্যান্স। নোট অলসো দ্যাট দ্য ওয়েভ রেজিস্ট্যান্স, অথবা এটা বলা হয়েছে ওয়েভ মেকানিজম ডিউ টু দ্য ওয়েভস জেনারেটেড বাই দ্য শিপস ইন কাম ওয়াটার, additional resistance due to the motion of the ships in waves already present is called the added resistance। অর্থাৎ সে ধরো কাম ওয়াটার কন্ডিশন বা স্টিল ওয়াটার কন্ডিশনে যদি শিপটা মুভ করে, সেখানে কিন্তু ওয়েভ জেনারেটেড হবে। এটা হচ্ছে ওয়েভ মেকানিজম। আর একটা কোনো ওয়েভি কন্ডিশন দ্বারা যে শীতে অলরেডি একটা ওয়েভ এক্সিস্ট করতেছে, সেই ওয়েভের কারণে কিন্তু আর একটা এডিশনাল রেজিস্ট্যান্স হয়, সেটাকে আমরা জেনারেলি অ্যাডেড রেজিস্ট্যান্স ইন ওয়েভস। তো সেই জন্য তাহলে এই যে তোমার হচ্ছে দ্য ফার্স্ট অ্যাপ্রোচ আমরা কি করলাম, একটা হচ্ছে ভিসকাস রেজিস্ট্যান্স আর হচ্ছে ওয়েভ মেকিং রেজিস্ট্যান্স বা ওয়েভ রেজিস্ট্যান্স। Second approach to look the effect of the motion of the hull on in the water by the creation of the stresses tangential to the surface and normal to the surface। তাহলে যে ফোর্সের যে এই টোটাল যে রেজিস্ট্যান্সের যে একটা পার্ট যেটা ট্যানজেনশিয়াল আছে সেটা হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, আর নর্মাল টু দ্য সারফেস আছে সেটা হচ্ছে প্রেসার রেজিস্ট্যান্স বলা হয়, বা এটাকে আমরা অনেক সময় বলবো রেসিডুয়ারি রেজিস্ট্যান্স। প্রেসার রেজিস্ট্যান্স অথবা রেসিডুয়ারি রেজিস্ট্যান্স। এখন আমরা যদি কম্পোনেন্ট যদি মুভ করতে থাকি, তাহলে দেখো frictional resistance arising due to the viscosity of the water, that is tangential stress, because of the viscosity and velocity gradient in the direction normal to the ship hull. There is a mass of fluid being dragged along the ship. Energy is necessary to drag the mass of the fluid. It is work done by the ship against the friction rate. Somehow, the ship water flow pass করতেছে, পাস করার ফলে কি এই জায়গায় যেহেতু তোমার হচ্ছে ভিসকোসিটি থাকার ফলে হচ্ছে বাউন্ডারিয়াল ফর্মেশন হচ্ছে, বাউন্ডারিয়াল ফর্মেশন হওয়ার ফলে এখানে হচ্ছে তোমার হচ্ছে ফোর্স ক্রিয়েট করতেছে। তাহলে এই যে এখানকার যে ওয়াটার পার্টিকেল যখন এর চারিদিকে মুভ করতে থাকবে, মেইনলি মুভ করতে থাকলে তখন এই যে বাধাটা দিচ্ছে সেই বাধাটাকে তাহলে মুভ করার জন্য যে ফোর্সটা দেওয়া হবে, সেই ফোর্স বা ওয়ার্ক ডান করতে হয়, সেটাই হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। Residual resistance, the residual resistance is the equal quantity obtained by the subtracting the total resistance of a hull. A calculated frictional resistance obtained from any specific formulation। তাহলে টোটাল রেজিস্ট্যান্স থেকে যদি ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা আমি বাদ দিই, এক্সেপশন আমি ধরে নেই শিপের হচ্ছে দুইটা টাইপের রেজিস্ট্যান্স, 100% যেটা মিলে সেটা হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আর রেসিডুয়ারি। তাহলে টোটাল রেজিস্ট্যান্সের থেকে ফ্রিকশনাল যদি পার্ট বাদ দিই, তাহলে যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটাই হচ্ছে রেসিডুয়ারি রেজিস্ট্যান্স বা প্রেসার রেজিস্ট্যান্স বলা হয়। In general, greater part of the residual resistance of the merchant will be the wave making resistance। এটা পার্ট। এছাড়াও আছে ধরো viscous resistance, যেটা আছে the viscous resistance is the component of the resistance associated with the energy expanded due to the viscous effect। Pressure resistance যেটা আমরা বললাম, the pressure resistance is the component of the resistance obtained by integrating the normal stresses over the surface of a body in the direction of the motion। Somehow এই যে এখানে দেখো এই যে ফোর্স প্রেসার, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা পয়েন্টে এই ধরনের প্রেসারটা, এই প্রেসারটাকে ওভারঅল সারফেসে ইন্টিগ্রেশন করে যদি পাই, যে ফোর্সটা পাবো সেই ফোর্সটায় আমরা যদি বলি অ্যালং দ্য লঙ্গিটিউডাল ডিরেকশনের যে কম্পোনেন্টটা হবে সেটাই হচ্ছে তোমার হচ্ছে প্রেসার ফোর্স বা প্রেসার রেজিস্ট্যান্স। আর ট্রান্সভার্স ডিরেকশনে যেহেতু শিপ যেহেতু সেন্টার লাইন ছাপে সিমেট্রি, ফলে কি এই ডিরেকশনের যে কম্পোনেন্ট, মনে কর পোর্ট সাইডের যে কম্পোনেন্ট সেটা হচ্ছে স্টারবোর্ড সাইডের কম্পোনেন্টের মাধ্যমে নিউট্রালাইজ হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে শুধুমাত্র এই পি এর যে পার্ট যেটা আছে সেই পার্টটা অ্যালং দ্য লেংথ ডিরেকশন বা সেন্টার লাইন ডিরেকশন বরাবর আসলে কাজ করতে থাকবে। সেইটাই হচ্ছে তোমার হচ্ছে আমরা বলি যে প্রেসার রেজিস্ট্যান্স। প্রেসারের মধ্যে আবার অনেকগুলা কম্পোনেন্ট আছে, যেমন ভিসকাস প্রেসার রেজিস্ট্যান্স যেটা আছে, the viscous pressure resistance is the component of the resistance obtained by the integrating the component of the normal stressor due to the viscosity and the turbulence। তাহলে এই যে এটা হচ্ছে নর্মাল প্রেসারের মধ্যে যদি যে পার্টটা আছে সেই পার্টটা যদি ভিসকোসিটি এবং টার্বুলেন্সের কারণে হয়, তাহলে সেটা হচ্ছে ভিসকাস প্রেসার রেজিস্ট্যান্স। This quantity cannot be
directly measured except for a fully submerged body where it is equal to the pressure resistance. তাহলে এই যে ধরো সারফেস শিপের ক্ষেত্রে এই ভিসকাস প্রেসার রেজিস্ট্যান্স আসলে ডাইরেক্টলি মেজার করা যায় না বিকজ অফ দা হচ্ছে তোমার হচ্ছে কমপ্লেক্সিটি। কিন্তু আমরা বাই করতে পারি কখন, যখন একটা বডি যখন ফুললি সাবমার্জ থাকে। সাবমার্জ থাকলে তখন হচ্ছে জেনারেলি হচ্ছে তোমার হচ্ছে যে ইফেক্ট যেটা আছে আমরা বলি যে ওয়েব মেকিং রেজিস্ট্যান্স বা ওয়েব তৈরি হবে না, না হলে তখন তার উপর কিন্তু রেজিস্ট্যান্স কাজ করে, সেটাকে আমরা প্রেসার রেজিস্ট্যান্স। তাহলে ইন দ্যাট কেস যখন ফুললি সাবমার্জ রেজিস্ট্যান্স হয়, তার প্রেসার রেজিস্ট্যান্সটা আসলে টার্নস টু হচ্ছে ভিসকাস রেজিস্ট্যান্স, ভিসকাস প্রেসার রেজিস্ট্যান্স। তাহলে এখানে দেখো দ্য ভিসকোসিটি অফ ওয়াটার অলসো অল্টার দ্য প্রেসার ডিস্ট্রিবিউশন অ্যারাউন্ড দ্য হাল অ্যান্ড দেয়ার বাই কজেস দ্য ইনক্রিজ অফ দ্য প্রেসার রেজিস্ট্যান্স। তাহলে যেহেতু শিপ যেটা আছে, শিপ হচ্ছে বিভিন্ন সেকশনে কার্ভেচার থাকে, কার্ভেচার থাকার কারণে কি হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে প্রেসার ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হতে থাকে এবং সেটা অত্যন্ত ইনক্রিজ করে প্রেসার রেজিস্ট্যান্স। ধরো এখানে যে ধরুন এক প্রেসার থাকার কথা, এই পয়েন্টে প্রেসার, এই জায়গায় সে দেখো কার্ভেচার র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। আবার অলমোস্ট দেখো মাঝখানে যে প্যারালাল মিডেড বডি যে অংশ স্ট্রেট লাইন, এখানে কার্ভেচার খুব একটা চেঞ্জ নেই। সামনের দিকে যদি আসো বাউ শোল্ডারের দিকে, সেখানে কিন্তু কার্ভেচার চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে কার্ভেচার যখন চেঞ্জ হচ্ছে তখন প্রেসারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেটাই হচ্ছে তোমার হচ্ছে আহ, এর ফলে কি প্রেসার রেজিস্ট্যান্স যেটা আছে সেই প্রেসার রেজিস্ট্যান্স ইনক্রিজ করে। তাহলে এটা হচ্ছে দ্য পার্ট অফ দ্য প্রেসার রেজিস্ট্যান্স ইজ ডিউ টু দ্য ভিসকোসিটি ইজ কল্ড দ্য প্রেসার। এখন দেখো যে আমরা পড়লাম যে আর ভিপি, হ্যাঁ, তার ভিসকাস প্রেসার রেজিস্ট্যান্স ইকুয়াল টু হচ্ছে ভিসকাস রেজিস্ট্যান্স মাইনাস হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে প্রেসার রেজিস্ট্যান্স মাইনাস হচ্ছে এখানে হচ্ছে ওয়েব মেকিং বা ওয়েব রেজিস্ট্যান্স। আবার এখানে তুই রিঅ্যারেঞ্জ করে লেখো আর টি ইকুয়াল টু আর ভি প্লাস আর টোটাল রেজিস্ট্যান্স ভিসকাস রেজিস্ট্যান্স প্লাস ওয়েব রেজিস্ট্যান্স ইকুয়াল টু হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স প্লাস হচ্ছে ভিসকাস প্রেসার রেজিস্ট্যান্স প্লাস হচ্ছে তোমার হচ্ছে ওয়েব রেজিস্ট্যান্স। এখন এই যে আর ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা যদি অ্যাড করে আলাদা করে সেপারেট করো, এবার হচ্ছে ওয়েব মেকিং রেজিস্ট্যান্সটাতে ভিসকাস প্রেসার রেজিস্ট্যান্স যদি অ্যাড করো, তাহলে ইটস রিপ্রেজেন্ট হচ্ছে প্রেসার রেজিস্ট্যান্স, অথবা এটাকে বলা হয় আমাদের রেসিডুয়ারি রেজিস্ট্যান্স। এইভাবে হচ্ছে রেজিস্ট্যান্সের কম্পোনেন্ট একটার সাথে আরেকটা অ্যাড করলে এক ধরনের বিহেভিয়ার গুলো চেঞ্জ হতে। The viscous pressure is usually a small component of the total resistance. However, if the hull is excessively curved at the stern and there is a large water line slopes or the buttock line slopes or discontinuities, এখানে যদি দেখো যে এই যে এই জায়গাগুলো শেপ গুলো চেঞ্জ হচ্ছে। এছাড়া হচ্ছে আমি যদি সেন্ট্রাল লাইন বলে দেই, শিপে দেখা যাচ্ছে যে এই তোমার হচ্ছে ফ্রি সারফেস থেকে বা ওয়াটার লাইন থেকে যখন পানি নিচের দিকে যাচ্ছে, সেখানে কিন্তু কার্ভেচারটা চেঞ্জ হতে থাকে। তো এই যে কার্ভেচার যখন চেঞ্জ হচ্ছে, তখন কি হচ্ছে যে ফ্লো যেটা আছে ডিসকন্টিনিউটি হচ্ছে। দ্য ফ্লো সেপারেটস ফ্রম দ্য হাল সারফেস and give rise to the eddies or the vortices. This result in a significant increase in the viscous pressure resistance. তাহলে যে জায়গায় এই ধরনের খুব যদি কার্ভেচার থাকে তাহলে সেই ক্ষেত্রে, whereas the additional resistance due to the separation of flow and the generation of eddies is called the separation drag or eddy resistance. আমরা এটা ওয়েব মেকিং রেজিস্ট্যান্স যেটা আছে বিলং টু দিস ক্যাটাগরি নর্মাল প্রেসার। ডিউ টু দিস ডাইনামিক প্রেসার ওয়েভস আর জেনারেটেড অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার অ্যান্ড স্প্রেড অ্যাওয়ে ফ্রম দ্য শিপ। অর্থাৎ ওয়েভস পজেসেস এনার্জি, যেহেতু আমরা ওয়েভ জেনারেট করছি তাহলে শিপ থেকে আমরা এনার্জিটা দিলাম, এই এনার্জিটা আসলে শিপ ওয়েভের কাছে থাকতেছে। দা যে শিপ মেকিং waves means a loss of its energy. The wave making is important to the surface ship, especially those of high speed, but may be negligible to the submarine. কারণ সাবমেরিনের ক্ষেত্রে আসলে পার্টিকুলার পুরো সাবমার্জ অবস্থায় থাকে, তখন সেখানে কিন্তু ওয়েভ তৈরি হয় না, এত ডিপ তৈরি হয় না। এছাড়া দেখো ওয়েভ প্যাটার্ন রেজিস্ট্যান্স আছে, যখন শিপ মুভ করতে থাকে আমরা দেখি, তাহলে এই ধরনের চারিদিকে ওয়েভ প্যাটার্ন তৈরি হচ্ছে, হ্যাঁ, এবং এই প্যাটার্নের মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে। কিছু কিছু ওয়েভ দেখবা এই যে ওয়েভ যেটা আছে এই ট্রান্সভার্স ডিরেকশন, সেটাকে আমরা ট্রান্সভার্স ওয়েভ বলি। আর এই যে ডিরেকশনে যে ওয়েভ গুলো পাস করতেছে এগুলো হচ্ছে তোমার হচ্ছে আহ ট্রান্সভার্স ওয়েভ, আর হচ্ছে নামটাই ভুলে গেলাম। তাহলে এই যে ওয়েভ, তাহলে এই যে ওয়েভ হচ্ছে তাহলে এখানে প্যাটার্ন সৃষ্টি করতেছে, প্যাটার্ন ক্রিয়েট করার কারণে
তাহলে ওয়েভ প্যাটার্ন ইজ দ্য রেজিস্ট্যান্স কম্পোনেন্ট ডিডিউস ফ্রম দ্য মেজারমেন্ট অফ দ্য ওয়েভ এলিভেশন রিমোট ফ্রম দ্য শিপ অর হাল। অর্থাৎ এই যে পিছনের দিকে যদি দেখো, এই যে এই জায়গাটা শিপ ইয়ে করে দাও, তাহলে এখান থেকে যে রেজিস্ট্যান্স যেটা আছে, যে রেজিস্ট্যান্স ডিডিউস মেজারমেন্ট অফ দ্য ওয়েভ এলিভেশন, অর্থাৎ এই জায়গার ওয়েভ হাইট কত এক্সেট্রা, হ্যাঁ, করে যদি from the ship or model, it is assumed that the subsurface velocity field and hence the momentum of the fluid can be related to the wave pattern by means of so-called the linear theory. The resistance so reduced does not include the wave breakiness. তাহলে এই যে দেখো, সরি, ওয়েভ বললাম এটা ট্রান্সভার্স ওয়েভ, আর এই যে এখান থেকে ডাইভার্স ওয়েভ বলা হয়। যেগুলা হচ্ছে প্যারালি শিপের প্যারালি মুভ করতেছে, পাস হয়ে যাচ্ছে, সেটা ডাইভার্জেন্স ওয়েভ। আর শিপের সাথে সাথে পিছনের দিকে দেখবে যে ওয়েভ গুলা প্যারালালি মুভ করতেছে, একদম ট্রান্সভার্স ডিরেকশনে যে ওয়েভ গুলা প্যারালালি মুভ করতে, এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। তাহলে এই যে হচ্ছে ওয়েভ প্যাটার্ন রেজিস্ট্যান্স। ওয়েভ ব্রেকিং রেজিস্ট্যান্স দেখবে যে কোনো কোনো সময় দেখা যায় যে শিপ যখন মুভ করতে থাকে, সামনের দিকে ওয়েভ ওয়াটার আসে, ওয়াটার উপরের দিকে উঠতে থাকে, ওঠার পরে আস্তে আস্তে ফোম সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ওয়েভটা ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে এই ব্রেকিংটা করতেছে কিন্তু ওই শিপ ওয়েভটাকে যদি আমি ডিস্টার্ব যদি না করতাম, তাহলে ওয়েভটা হচ্ছে ব্রেক হইতো না। তাহলে এই এনার্জিটা কই পাবে? শিপ থেকে আসলে আলটিমেটলি নিচ্ছে, বা এটা হচ্ছে শিপটাকে মুভ করতে বাধা দিচ্ছে, দ্যাট ইজ হচ্ছে সেটা হচ্ছে। তাহলে ওয়েভ generated by the sheep sometimes break, and this gives rise the another component of resistance is called the wave breaking resistance. এবং দেখবে যে খুব ভোতা টাইপের যদি শিপ হয়, সামনের দিকে দেখবে একদম সাদা সাদা অংশগুলো ফোম সৃষ্টি হচ্ছে, দ্যাট ইজ যে ওয়েভ গুলো ব্রেক হয়ে যায়। ফলে the wave breaking resistance is a resistance component associated with the breakdown of the sheep of the bow wave. আচ্ছা, এছাড়াও আরো কিছু স্পেশাল টাইপ অফ ওয়েভস আছে, দেখবে যখন এই যে প্লানিং হাল যখন মুভ করতে থাকে, ধরো স্পিড বোট গুলা, দেখবে দুই সাইড দিয়ে পানিগুলো স্প্রে হয়ে যাচ্ছে, পানিগুলো সাইড দিয়ে স্প্রে হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড স্প্রে রেজিস্ট্যান্স। The spray resistance is the component of the resistance associated with the energy expanded generating spray. কারণ যখন কাম ওয়াটার কন্ডিশনে কোনো ওয়াটার স্প্রে হয়নি, কিন্তু যখন মুভ করতেছিল, মুভ করার ফলে কিন্তু সেই ওয়াটারটা স্প্রে হতো। তাহলে এই যে শিপের বোর্ড যেটা আছে প্ল্যানিং হাল থেকে, সে এনার্জি নিয়ে কিন্তু ওয়াটারটা স্প্রে হচ্ছে, দ্যাট ইজ কল্ড স্প্রে রেজিস্ট্যান্স। তাহলে ওয়েভ ব্রেকিং এবং স্প্রে রেজিস্ট্যান্স ক্যান বি ইম্পর্টেন্ট ইন দ্য হাই স্পিড ক্রাফট, and in the case of the catamaran, significant wave breaking may occur between the hull at a particular speed. তাহলে হাই স্পিড, বিশেষ করে অ্যাডভান্স টাইপের যদি শিপের ক্ষেত্রে হয়, তাহলে এটা দুইটা ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, ওয়েভ ব্রেকিং এবং স্প্রে। Wave breaking and spray should be form part of the total wave making resistance, but in practice this energy will normally be lost in the wake. অর্থাৎ এই যে স্প্রে গুলো আছে, স্প্রে গুলো আছে আলটিমেটলি কোন জায়গায় যাচ্ছে, যে ওয়েভ গুলো পাস করে যাচ্ছে, সেই পাসের সাথে তোমার হচ্ছে অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে। ফর্ম রেজিস্ট্যান্স, হ্যাঁ, ফর্ম রেজিস্ট্যান্স হচ্ছে যে এই যে শিপ যেটা আছে, শিপটা দেখো অনলি 3 ডাইমেনশনাল জিনিস। হ্যাঁ, আমরা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আমরা ক্যালকুলেশন করি মেনলি হচ্ছে 2 ডাইমেনশনাল। তাহলে এই যে যখন 2 ডাইমেনশনাল থেকে শিপের ক্ষেত্রে আমরা 3 ডাইমেনশনাল কনভার্ট করব, তখন এই যে ফর্মটা, যে রেজিস্ট্যান্স এডিশনাল যে রেজিস্ট্যান্সটা হবে 2D থেকে 3D তে কনভার্সনের ফলে, সেটাই হচ্ছে ফর্ম রেজিস্ট্যান্স। The frictional resistance Rf is further divided into the frictional resistance of a 2 dimensional surface of infinite aspect ratio, the surface to the zero pressure gradient Rf0, and the form resistance Rfm0, which is the additional frictional resistance due to the 3 dimensional shape or form of the ship. So a 2 dimensional surface of the infinite aspect ratio in a plane surface of finite length, a thickness tending to 0 and the breathing tending to infinity. অর্থাৎ একটা প্লেট যদি মনে করো, প্লেটের মধ্যে দিয়ে ফ্লো যেতেছে এবং সে প্লেটের লেংথ হচ্ছে তোমার ব্রেথ হচ্ছে ইনফাইনাইট, থিকনেসও ইনফাইনাইট, তখন তোমার হচ্ছে উপর দিয়ে যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স হয়, সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। এখন এই প্লেটটাকে যদি তুমি কার্ভ করে দাও, কার্ভ করে দিলে তখন হচ্ছে 3 ডাইমেনশনাল ফর্মে হয়ে যায়, তখন যে রেজিস্ট্যান্সটা হয়ে যাবে সেটাই হচ্ছে মেইনলি হচ্ছে form resistance. This division of the frictional resistance into 2 dimensional frictional resistance and form resistance was necessitated by the possibility of being able to calculate the RF directly. আচ্ছা, এছাড়াও আছে কি রেজিস্ট্যান্স কম্পোনেন্ট এন্ড এক্সিলেশনস।
আমরা ওই যে বললাম যে আমরা যখন ক্যালকুলেশন গুলো করবো, ক্যালকুলেশন করার সময়, রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার সময় একটা পার্ট আমরা শান্ত ইয়াকে রাখা যায়, যে মেজারমেন্ট বা ক্যালকুলেট করা হয়, অ্যাসেসমেন্ট করা হয়, যেটা আছে সি কিপিং পারফরমেন্স অ্যান্ড ম্যানুভারিং। এবং সি কিপিং যখন আমরা করতে যাব তখনই কিন্তু জেনারেলি ওই এক্সিলারেশন পার্টটা চলে আসবে, অর্থাৎ যখন হিবিং মোশন, পিচিং মোশন বা রোলিং যে মোশন থাকবে সেই মোশন ভ্যালোসিটি এবং এটা লিনিয়ার ভ্যালোসিটি বা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি অ্যাজ ওয়েল অ্যাজ তার করসপন্ডিং হচ্ছে এক্সিলারেশন। তাহলে এই ধরনের যদি এক্সিলারেশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ধরনের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিভাবে সেটা এফেক্ট করে। আচ্ছা, another way of looking at the component of the resistance is by notifying the force equal to the mass into accelerations and associating with the various components of the resistance with the component of the acceleration imparted to the water by the motion of the ship. Across a two-dimensional frictional resistance is due to the acceleration of the water in the direction of the motion. Ground resistance is due to the acceleration of the water normal to the direction of the motion. Wave resistance is due to the acceleration of water in the vertical directions. Eddy resistance, sometimes called as a stress of the imaginations, is due to the angular acceleration of the water. তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন, আমরা ক্লাসিফিকেশন করতে পারি। তাহলে এডি মেকিং রেজিস্ট্যান্স কি? There is contributed from the normal pressure applied to the hull. Due to the viscosity of the fluid, flow separates from the surface of a hull and eddies or vortices are formed. অর্থাৎ ওই যে যখন কার্ভেচার গুলো চেঞ্জ হতে থাকে, ফলে কি হচ্ছে যে ফ্লো যেটা আছে সেই ফ্লোটা হচ্ছে ওই শেপের সাথে সাথে, যে হালের শেপের সাথে সাথে কিন্তু তার হচ্ছে অ্যাটাচমেন্টটা হচ্ছে কন্টিনিউশন, তখন সেই ওই ইয়ার সাথে থেকে কিন্তু সরে যাচ্ছে। যখনই সরে যাচ্ছে তখনই কিন্তু তার অনেকগুলো জিনিস চেঞ্জ হচ্ছে, ভ্যালোসিটির একটা উপর এফেক্ট করতেছে, অ্যাজ ওয়েল তারপর যে প্রেশার এফেক্ট, এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে এমন সময় দেখা যায় সে সামনের দিকে মুভ করতেছে, হঠাৎ করে প্রেশার ব্যাক সাইড থেকে প্রেশার হওয়ার ফলে তখন দেখা যাচ্ছে একটা পার্ট হচ্ছে সামনের দিকে প্রেশার, একটা পার্ট হচ্ছে, ফলে এখানে ভর্টিসিস ফর্মেশন হচ্ছে। Then these eddies include the change in the velocity field and thus the change in the normal pressure on the hull. The change in the pressure field around the ship result in the eddy making resistance. আচ্ছা, এছাড়া হচ্ছে আরো কিছু আদার রেজিস্ট্যান্স আছে। দেখবা যে শিপের পিছনে, আগের দিকে দেখবা শিপের পিছনটা ছিল একদম মনে হয়েছে মানে কি বলা হয়েছে, রাউন্ডিং করা থাকে। এখনকার হচ্ছে পিছনটার অংশ একদম স্ট্রেট করে কাটে। তো সেটা আমরা জানি, যদি রাউন্ডিং থাকে সেটা হচ্ছে আমাদের ট্রানজম, সরি ক্রুজার স্টান থাকে, আর যদি কেটে দিয়ে থাকি তাহলে হচ্ছে ট্রানজম স্টান থাকে। এখন এই ট্রানজম স্টান যখন মুভ করতে থাকে, ফলে এর সাথে যখন সামনের দিকে শিপ মুভ করতে থাকে, ফলে ওই অংশে দেখা যাচ্ছে একটা হচ্ছে অলমোস্ট হচ্ছে মানে এই কি বলে হচ্ছে ভ্যাকুয়ামের মতো সৃষ্টি, একটা ফাঁকা জায়গা। ফলে হচ্ছে কি ওই যখন এই যে ভ্যাকুয়ামটা সৃষ্টি হচ্ছে, তাহলে এই ভ্যাকুয়ামটা সৃষ্টি হলো ডিউ টু দা হচ্ছে ফ্লোটা সেপারেট হওয়ার কারণে। ফ্লোটা যদি অ্যাটাচ থাকতো তাহলে কিন্তু তাহলে এই যে যখন আমি মানে এই ভ্যাকুয়ামটা সৃষ্টি করলাম, এটা হচ্ছে রেজিস্ট্যান্স যেটা আছে, ইট দা ট্রানজম রেজিস্ট্যান্স বা ট্রানজম স্ট্যান্স। পার্ট অফ দ্য ওয়েটের সারফেস পারপেন্ডিকুলার টু ডিরেকশন অফ দ্য মোশন নিয়ারলি, this gives rise to the resistance component contributed by the transom stem is called as a transom resistance. হ্যাঁ, এটা। এছাড়া হচ্ছে আরো কিছু রেজিস্ট্যান্স আছে। In circumstances, the motion of the body in a fluid produces a force normal to the direction of the flow motion. This is the called lift. When the lift is generated, there is an associated resistance or drag. Sometimes high-speed marine craft depends on the generation of the lift for the supporting their weights in motion, and in this craft, induced drag is also a component. অর্থাৎ হাই স্পিড ভেসেলের ক্ষেত্রে যদি হাই স্পিড ভেসেল আমরা ক্রিয়েট করি, লাইক একটা প্লেট যদি মনে করে কোন ফ্লো ফিল্ডে রাখো, তাহলে প্লেটের উপর যে ফোর্স আছে সেই ফোর্সের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা লিড কম্পোনেন্ট, একটা হচ্ছে ড্রাগ কম্পোনেন্ট। তো লিড কম্পোনেন্ট কাজটা হচ্ছে সেই প্লেটটাকে হচ্ছে উপর দিকে রাইজ করার চেষ্টা করবে, ড্রাগ কম্পোনেন্ট কাজটা হচ্ছে সে যেদিকে মুভ করতেছে বা ফ্লোটাকে সে বাধা দিবে। তাহলে এই কিছু কিছু আমাদের শিপের ক্ষেত্রেও এই ধরনের কনসেপ্ট ধরে, শিপের হালটা এই ধরনের ধরে করতে হয়, বিকজ আমাদের মেন রিকোয়ারমেন্ট থাকে স্পিড অ্যাটেন্ড, হায়ার স্পিড অ্যাটেন্ড। তাহলে হায়ার স্পিড যদি অ্যাটেন্ড করতে চাই, তাহলে এই ওয়েটের সারফেস এরিয়া যেটা আছে সেটা রিডিউস। তাহলে ওয়েটের সারফেস এরিয়া রিডিউস করা মানে হালটাকে পানির থেকে উপরে তোলা।
তো এই পানি থেকে উপরে তুলতে গেলে তখন আমাদের লিফট জেনারেট করতে হয়। এই লিফটের ক্ষেত্রে যখন আসবে তখন হচ্ছে সেই যে তোমার হচ্ছে লিফট যেটা আছে এবং তার করসপন্ডিং লিফট যেখানে থাকবে সেখানে ড্রাগও থাকবে, কিন্তু দুটো রেশিও যেটা আছে সেই রেশিওটা মেনটেন করতে হয়। আহ আচ্ছা, এই তো এছাড়াও আছে তোমার হচ্ছে air water assumed to be zero velocity outside of the ship and force equal to the velocity of the ship. The rate change of the momentum of this fluid is given to the momentum drag আছে, momentum drag আছে। এছাড়া দেখবা হচ্ছে অ্যাপেন্ডেক্স রেজিস্ট্যান্স, আমরা যে ধরো রাডার, প্রোপেলার, তারপর বিল স্কিল, সোনারডোম এক্সেট্রা, যে যে অ্যাডিশনাল যে স্কিল, তাহলে এটা ইজ এ ফর্ম অফ দ্য রেজিস্ট্যান্স। তাহলে এটার যে ক্যালকুলেশন তার অ্যাপেন্ডেজ রেজিস্ট্যান্স। রাফনেস রেজিস্ট্যান্স হচ্ছে শিপের যেটা হাল সারফেস একটা টাইমের পরে হচ্ছে তোমার রাফ হইতে থাকে অর্থাৎ ফেয়ারিং থাকে না, তাহলে এই ফলে এখানে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে মেরিন অর্গানিজম গ্রোথ করতে থাকে, মানে তোমার হচ্ছে অ্যাকুয়াটিক উইডস এখানে ফর্মেশন হইতে থাকে, ফলে এগুলো কিন্তু একটা এডিশনাল রেজিস্ট্যান্স হয়ে থাকে। এবং এই জন্য আমরা শিপ এভরি ধরো 2 ইয়ার্স অথবা 5 ইয়ার্স পর পর এখানে ড্রাই ডকিং করি, পুরো সারফেস ক্লিনিং করা হয়, বলে তখন এই এন্টি ফাউলিং যেটা আছে এন্টি ফাউলিং গুলো আমাদের রিমুভ করা। তাহলে এটা হচ্ছে ওয়ান টাইম অফ রেজিস্ট্যান্স। এয়ার অ্যান্ড উইন্ড বললাম, যেটা হচ্ছে যে শিপের যে অংশটাতে উপর তোমার হচ্ছে এক্সপোজ টু দা হচ্ছে এয়ার বা উইন্ড, সেখানে একটা পার্ট কাজ করতেছে। স্টিয়ারিং রেজিস্ট্যান্স, ওই যে আমরা বলছি যে ডিউ টু দ্য মোশন ওয়েভস বা তোমার হচ্ছে উইন্ডের কারণে কারেন্ট সে স্ট্রেট লাইন পাথ থেকে মুভ না করে সে বারবার সে ডেভিয়েট হয়ে যাচ্ছে, ফলে আমাকে স্ট্রেট লাইন রাখার জন্য যে স্টিয়ারিং যেটা আছে সেই স্টিয়ারিং কন্ট্রোল করে আমাদের স্ট্রেট লাইন। তাহলে এই যে স্টিয়ারিং থেকে যে রেজিস্ট্যান্সটা পাবো সেটা হচ্ছে স্টিয়ারিং রেজিস্ট্যান্স। এছাড়াও শিপের ক্ষেত্রে ধরো আরো ডিফারেন্ট টাইপ অফ রেজিস্ট্যান্স আছে, যখন ডেপথ অফ ওয়াটার ইফেক্ট, যদি মানে বটম সি বটম থেকে সি বটমটা যদি শিপের কিলের কাছাকাছি হয়, আবার ধরো শিপের যে চ্যানেলের মধ্যে দিয়ে যদি মুভ করতে থাকে, তাহলে সেখানে আছে আমাদের রেস্ট্রিক্টেড ওয়াটার বা শ্যালো ওয়াটার রেজিস্ট্যান্স, আলাদাভাবে এগুলো ক্যালকুলেশন করতে হয়। তো এই জিনিসগুলাই হচ্ছে যে আমরা ফাদার when the ship in the seaway, এছাড়াও যখন শিপ অ্যাকচুয়ালি রিয়াল সিতে মুভ করতে থাকে তখন রেজিস্ট্যান্স ইনক্রিজ করে কি কি ধরনের অ্যাডেড রেজিস্ট্যান্স ডিউ টু দ্য উইন্ড অন দ্য হাল, শিপ হালস অ্যান্ড সুপারস্ট্রাকচার, ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স ডিউ টু দ্য মোশন অফ দ্য শিপ, অ্যাডেড রেজিস্ট্যান্স ডিউ টু দ্য ওয়েভ রিফ্লেকশন অন দ্য হাল, increased resistance due to the drift angle caused by the both wind and waves as well as the radar movement, and by the means increase of the resistance in waves is understand the mean increase the resistance in wind and waves as compared to the still water line. তা এই হচ্ছে তোমার টোটাল রেজিস্ট্যান্সের কম্পোনেন্ট। আমরা যদি ক্লাসিফিকেশন করি, এছাড়া হচ্ছে যদি আমরা অ্যাডভান্স টাইপের শিপ লাইক হচ্ছে মাল্টি হাল শিপ, ক্যাটামারান্স এক্সেট্রা বা আদার শিপের ক্ষেত্রে তখন কিন্তু এডিশনাল কিছু, যেমন মাল্টি হাল শিপ যদি একটা হালের সাথে আরেকটা হালের কিন্তু ইন্টারাকশন দেয়, তখন তাদের মাঝখানে একটা হচ্ছে ইন্টারাকশন রেজিস্ট্যান্স, এবং সেইটা কোনো সময় হচ্ছে বেনিফিট হয়, কোনো সময় হচ্ছে মানে তোমার হচ্ছে কজ অফ দ্য রেজিস্ট্যান্স হইতে পারে এক্সেট্রা হয়তো। তো আমরা যদি ক্লাসিফিকেশন যদি দেখি, যদি তাহলে শিপের যে টোটাল রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা আমরা প্রথমত দুইটা ভাবে ভাগ করি, একটা রেসিডুয়াল রেজিস্ট্যান্স বা প্রেসার রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। রেসিডুয়াল রেজিস্ট্যান্স এর মধ্যে যদি ফর্ম রেজিস্ট্যান্সটা বাদ দেই তাহলে থাকতেছে প্রেসার রেজিস্ট্যান্স, বা আমরা বলি হচ্ছে সেখানে আছে ওয়েভ মেকিং রেজিস্ট্যান্স। আবার এই ফর্ম রেজিস্ট্যান্স যখন তোমার হচ্ছে এই জেট ফ্রিকশনের সাথে মুভ করতেছে তখন হচ্ছে এখানে আছে মেনলি হচ্ছে যদিও ফ্রিকশনাল বা এখানে ভিসকাস একটা পার্ট অফ দ্য ভিসকাস। এখন এই প্রেসার রেজিস্ট্যান্স থেকে যদি ভিসকাস প্রেসার অংশটুকু বাদ দেই তাহলে এই ফ্রিকশনাল সাথে তোমার এই ভিসকাস প্রেসারটা অ্যাড হয়ে গেলে ভিসকাস রেজিস্ট্যান্স। আর এই প্রেসার রেজিস্ট্যান্স থেকে যখন এই ভিসকাস প্রেসার রেজিস্ট্যান্স বাদ দেওয়া একদম পিওর ওয়েভ রেজিস্ট্যান্স হয়ে গেল। ওয়েভ থেকে ওয়েভের পার্ট এবার কিছু কিছু আছে, ওয়েভ ব্রেকিং আছে, স্প্রে আছে এক্সেট্রা, এগুলোকে যদি সেপারেট করি তাহলে সেগুলো আছে ওয়েভ রেজিস্ট্যান্স। আর এখানে হচ্ছে ওয়েভ থেকে ওগুলো সেপারেট করলো তাহলে ওয়েভ প্যাটার্ন রেজিস্ট্যান্স। আর ফাইনালি আছে যে এই ওয়েভ রেজিস্ট্যান্স প্লাস ওয়েভ প্যাটার্ন রেজিস্ট্যান্স মিলে আছে টোটাল রেজিস্ট্যান্স। এগুলো আছে বিভিন্ন ক্লাসিফিকেশন এখানে লাইক। এছাড়া হচ্ছে আমরা
ক্লাসিফিকেশন করতে পারি মেইনলি হচ্ছে কাম ওয়াটার রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে সারফেস ইন সার্ভিস কন্ডিশনে। কাম ওয়াটার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা যে দেখলাম যে ক্লাসিফিকেশন গুলা সেটাই হচ্ছে এখানে স্কিন ফ্রিকশন, রেসিডুয়াল, তারপর ফর্ম ইফেক্ট এক্সেট্রা। সার্ভিসের ক্ষেত্রে কি কি আসে? তোমার হচ্ছে উইন্ড রেজিস্ট্যান্স আছে, তারপর সিওএ রেজিস্ট্যান্স আছে, রাফনেস রেজিস্ট্যান্স আছে, অ্যাপেন্ডেজ রেজিস্ট্যান্স আছে এন্ড শ্যালো ওয়াটার রেজিস্ট্যান্স। আর সুজন বলো। ওই তিনটা আমাদের মিটিং আছে, তিনটায়। হ্যাঁ, তুমি তো আড়াইটার মধ্যে নিয়ে এসো। পিপি যে 3:30 আজকে দিছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। হুম। তো এই গেল হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ দ্য রেজিস্ট্যান্স। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, না বললে আজকে আমরা শেষ করবো এটা। হ্যালো। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।